ওকে, পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা আমাদের নবম ব্যাচের ইনফরমেশন টেকনোলজি শুরু করতে যাচ্ছি। সো আমাদের এই ইনফরমেশন টেকনোলজি নিয়ে অনেকের অনেক ধরনের আহ জল্পনা কল্পনা আছে। কেন? কারণ হচ্ছে আইসিবি থেকে ইনফরমেশন টেকনোলজির কোনো নির্দিষ্ট ম্যানুয়াল প্রোভাইড করা হয়নি। সেখানে সিসা ম্যানুয়াল প্রোভাইড করা হয়েছে, সাথে আরো কয়েকটা বিষয় প্রোভাইড করা হয়েছে। আমরা সিসা ম্যানুয়ালের আলোকে আমরা আমাদের এই বইটাকে সাজিয়েছি, যাতে করে স্টুডেন্টরা একটা বইতে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট না, এটা বুঝতে পারে। পাশাপাশি আমরা আরো একটা বিষয় খেয়াল করেছি, সেটি হচ্ছে আমাদের প্রিভিয়াস সেশনের যেই বইটা ছিল, মানে আমাদের নতুন সিলেবাস আসার পূর্বে আমাদের যে পুরাতন সিলেবাসটা ছিল, সেই সিলেবাস থেকেও আইসিবির প্রশ্ন ব্যাংকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। যেটা আমার প্রথম থেকে ধারণা ছিল বিধায় আমি আমাদের এই সিলেবাসের মধ্যে আমাদের বিগত সেশনের যে বইটা ছিল সেটাকে আমরা ইনক্লুড করেছি। কি নামে? ওভারভিউ অফ ওল্ড সিলেবাস নামে আমরা এখানে বিগত সেশনের বইটাকেও রেখেছি। এবং দেখা যাচ্ছে যে আমাদের বিগত যে তিনটা পরীক্ষা হয়েছে, ইফ আই এম নট রং, 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার ব্যাচ, আমরা যখন এই বইটা কমপ্লিট করেছিলাম, আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমাদের বিগত যে বইটা ছিল সেখান থেকে বেশি প্রশ্ন আসতেছে, নতুন সিলেবাস থেকে কম প্রশ্ন আসতেছে। এর প্রধান কারণ কি? যেটা আমার মনে হয়েছে, যে আইসিবি তে অনেকগুলো প্রশ্ন আগে থেকে করা আছে। এখন পুরাতন সিলেবাস পুরোপুরি প্রশ্নগুলো আইসিবি বাদ দেয় নাই। ফলশ্রুতিতে পুরাতন সিলেবাসের প্রশ্নগুলা এখনো স্টুডেন্টদের পরীক্ষা অনেক বেশি পরিমাণে আসতে দেখা যাচ্ছে। তাই আমরা আমাদের নতুন সিলেবাসের পাশাপাশি পুরাতন সিলেবাসটাকেও কমপ্লিট করব। তাহলে আমাদের এখানে আমরা দুইটা সিলেবাসকে কমপ্লিট করব। একটা হচ্ছে আমাদের নতুন সিলেবাস, দ্য অ্যানাদার ইজ আমাদের পুরাতন সিলেবাস। দুইটাই আমরা কমপ্লিট করব। আমার কথা কি বোঝা যাচ্ছে এবং স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, স্ক্রিনে কি দেখা যাচ্ছে এই মুহূর্তে? ওভারভিউ ওভারভিউ অফ অল ওভারভিউ অফ সিলেবাস। অল সিলেবাস। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। বাট আমার ল্যাপটপে এখনো প্রথমটাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো তাহলে আশা করব যে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের তাহলে কি কি কমপ্লিট করা হবে। আমাদের প্রথম কমপ্লিট করা হবে আমাদের নিউ সিলেবাসটা, সেটা আমরা মোটামুটি দ্রুত শেষ করে ফেলবো। আমাদের মোটামুটি আমরা একদিনে 2 চ্যাপ্টার করে শেষ করব নতুন সিলেবাসের। এর পরবর্তীতে আমরা পুরাতন সিলেবাসটাকে ধরবো। তো নতুন সিলেবাসের চ্যাপ্টার অপেক্ষাকৃত সহজ এবং ছোট, আর পুরাতন সিলেবাসের চ্যাপ্টার গুলা মোটামুটি বড় আছে আর একটু কঠিন। পুরাতন সিলেবাসেরটা কঠিন, নতুন সিলেবাসেরটা সহজ। তো আমরা হচ্ছে আগে নতুন সিলেবাসটা দ্রুত শেষ করে দেন আবার পুরাতন সিলেবাসটাও পড়বো। তাহলে আমরা দুইটা জিনিস পড়বো। আমাদের এখানে যারা স্টুডেন্ট হিসেবে থাকবেন তাদেরকে ম্যান্ডেটরি এই বইটা পারচেস করতে হবে, যেটা কিনা ফারহান বুক সেন্টারে অ্যাভেলেবেল, অথবা আপনারা নোবেল প্রফেশনাল পাবলিকেশন লিখে সার্চ করলে সেখানে পেজে গিয়ে সিস্টেম দেওয়া আছে। ঠিক আছে? ওকে দেন, অনেক কথা আমরা বললাম, এবার আমরা শুরু করে দিই। আর একটা বিষয় একটু জানতে চাচ্ছি, এখানে কার কার ইনফরমেশন টেকনোলজি বইটা কালেক্ট করা হয়েছে একটু হ্যান্ড রেজ করেন। মানে আমাদের সিলেবাসের ইনফরমেশন টেকনোলজি বইটা মূলত কার কার কালেক্ট করা হয়েছে? দাদা আচ্ছা, এটা কি মাত্র। যে দাদা এটা কি যে হুম। সিএ সার্টিফিকেট লেভেল ইনফরমেশন টেকনোলজি স্টাডি ম্যানুয়াল এমসিকিউ কোশ্চেন ব্যাংক নিউজ সিলেবাস এটা নোবেল প্রফেশনাল একাডেমি গোল সিল মারা আছে। হ্যাঁ, গোল এটা কি- সিল মারা গোল্ডেন কালারের একটা মারা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ জি নিচে জি ডান এবার পাশে। কি দাদা? হ্যাঁ, ওইটাই কালো রঙের বই, তাই না? জি 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 ভিতরে সব মানে কালো বইয়ের পেজ গুলো কালো না পারে। রঙের। হুম। ঠিক আছে, এটাই এটাই। ঠিক ওকে আছে। জি ওকে দেন, তার মানে হচ্ছে আপনাদের অনেকেরই মোটামুটি হয়তোবা আছে। আপনার কি মানে পারচেস করা আপনার, যিনি কথা বলছেন, যিনি জি দাদা জিজ্ঞেস করছেন? আচ্ছা, জি ওকে জি ওকে, তাহলে জি জি আমি আলটিমেটলি আমাদের এই বইটা কার কার আমি কাছে কথা বলে কার মাইকটা কার কি কাছে আছে? আমাদের এই বইটা তাহলে কার কার কাছে অলরেডি আছে একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, মাত্র 3 জনের কাছে আছে। ওকে, ক্লাসে অনেক মানুষ আছে, তার মধ্যে মাত্র 3 জনের কাছে আছে। তো আজকে যেহেতু মাত্র 3 জনের কাছে আছে, আমার নিজেরও একটু শরীর খারাপ, তাই আমি আজকে তাহলে এক চ্যাপ্টারই পড়াই। নেক্সট ক্লাস থেকে আমরা ডেইলি 2 চ্যাপ্টার করে শেষ করব। ঠিক আছে? কারণ আদারওয়াইজ দেখা গেছে আপনারা বইতে তো আগাতে পারবেন না, প্রবলেম হয়ে যাবে। তো বইটা পারচেস করে দিবেন। এবার আসেন আমাদের প্রথম যেই সিলেবাসের শুরুতে, সেটা হচ্ছে শুরু হয়েছে
প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে। তার মানে ধরুন আমরা কোনো একটা প্রজেক্ট হাতে পেলাম, ওই প্রজেক্টটাকে আমরা কিভাবে ম্যানেজ করব সেটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বা আলোচ্য বিষয়। তাহলে ধরুন প্রজেক্ট বলতে কি, ধরেন আপনি একটা কাজ পাইছেন, ধরেন আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কোম্পানি আপনার আছে, যেটা কিনা অ্যাপ্লিকেশন বানায় বা অ্যাপ বানায়। কিসের অ্যাপ বানায়? ধরেন আমি যদি বলি আপনি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, আর আমি হচ্ছি অ্যাপ বানাইতেছি। ওকে, তো আমি অ্যাপ বানাইতে দিছি আপনারে কিসের জন্য? নোবেল প্রফেশনাল একাডেমির জন্য আপনি একটা অ্যাপ বানাবেন। ওই অ্যাপে কি হবে? ওই অ্যাপে হচ্ছে আপনার মানে যত স্টুডেন্ট আছে সিএ সার্টিফিকেট লেভেলে তারা ওইখানে পরীক্ষা দিতে পারবে। এক, ওই অ্যাপের মধ্যে হচ্ছে মানুষজন চাইলে রেকর্ডেড ভিডিও দেখতে পারবে। এটা গেল দুইটা ফিচার। ওই অ্যাপের মধ্যে সরাসরি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবে, তিনটা ফিচার। ওই অ্যাপের মধ্যে আইসিএবি সংক্রান্ত অনেকগুলা তথ্য জানতে চাইলে বিভিন্ন সেক্টর বা সেগমেন্ট থাকবে, যেখান থেকে স্টুডেন্টরা তথ্য জানতে পারবে, চারটা ফিচার। ধরেন আমি চারটা ফিচারের কথা বললাম, তাহলে একটা অ্যাপ যেটার মধ্যে প্রাইম ফিচার আছে চারটা। এখন এই অ্যাপটা হচ্ছে একটা প্রজেক্ট, যেটা কিনা আমি আপনাকে দিয়েছি। আপনি হচ্ছেন আইটি ডেভেলপার কোম্পানি, আপনি আমার অ্যাপ্লিকেশনটা বানাবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? কথাগুলা? বৃষ্টি নামলে বৃষ্টি কমলে হ্যাঁ, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। এই মাহমুদ বাপ্পি, আপনি মিউট রাখেন ভাইয়া। কি যেন বৃষ্টি কি যেন বলতেছেন। আচ্ছা দেখেন, তো হচ্ছে আর স্ক্রিনে কি প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড গভর্নেন্স আছে চ্যাপ্টার 1? হ্যালো? হ্যাঁ আছে দাদা, স্ক্রিনে হ্যাঁ আছে জি দাদা, chapter 1। এক্সকিউজ মি। আচ্ছা, তাহলে এবার এই যে আমি বললাম যে আমি আপনাকে একটা অ্যাপ বানাইতে দিছি, এটা হচ্ছে একটা প্রজেক্ট, এটা হচ্ছে একটা কি প্রজেক্ট। এবার অ্যাপটা আপনি আমার বানাই দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করতে পারেন। একটা পদ্ধতি হইতে পারে যে আপনি পুরো অ্যাপটা বানাইলেন, অ্যাপটা পুরোপুরি রেডি করার পরে আপনি আমাকে দিয়ে দিলেন। ঠিক আছে, অ্যাপে বানানোর সময়কাল আপনিও আমারে কোনো নক করেন নাই, আমিও আপনারে কোনো নক করি নাই। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটারফল মেথোডোলজি। এটা কি? ওয়াটারফল মেথোডোলজি। তার মানে ওয়াটারফল মেথোডোলজি হচ্ছে সেটা যেই পদ্ধতিতে যারা কিনা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা কোনো প্রজেক্টের কাজ করে, ওই প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে ক্লায়েন্টের কাছে সেটা হ্যান্ড ওভার করে। তার আগে ক্লায়েন্টের সাথে কোনোভাবে যোগাযোগ বা এরকম টাইপের কোনো কিছু হয় না। একদম প্রথমে যোগাযোগ করছে, কাজ বুঝে নিছে, একদম পুরাটা কমপ্লিট হয়েছে, তারপর ক্লায়েন্টকে কাজ বুঝাই দিছে। এটা হচ্ছে ওয়াটারফল মেথোডোলজি। আমি কি বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এবার আমরা যদি একটু দাগাই, দেখেন, ওয়াটারফল ইজ এ লাইনার অ্যান্ড সিকোয়েন্সিয়াল প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ where each phase must be completed before the next begins। তার মানে নতুন কোনো একটা কিছু শেষ মানে শুরু করার আগে পুরাতন জিনিসটা পুরোপুরি কমপ্লিট করবে, দেন নতুন জিনিসে হাত দিবে। তো তার মানে কি দেখা যাচ্ছে, ধরেন উপর থেকে আমি পানি ফেলাইলাম, এখানে উপর থেকে আমি যদি প্রথমে একটা ছিটা ফাটাই মানে ফালাই, ঠিক আছে, ধরেন এখানে ফালাইলাম, এরপরে আরেকটা ছিটা মানে আরেকটা ফোঁটা ফেলাইলাম, এরপরে আরেকটা ফেললাম, এভাবে করে আমি পানি ফেলতে থাকলে যেটা আমি সবার আগে ফেলছি সেটা সবার আগে মাটিতে পড়বে না? তারপরেই তো দ্বিতীয়টা পড়বে, তারপরেই তো তৃতীয়টা পড়বে, তাই না? তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে যেমন একটা পুরোপুরি কমপ্লিট হয়ে মাটিতে পড়ার পরে আরেকটা পড়ে, এরপরে আরেকটা পড়ে, তাই না? এখানেও কাজের ক্ষেত্রে কি হয়, একটা কাজ পুরোপুরি কমপ্লিট করে হ্যান্ড ওভার করে দেওয়ার পরে দেন আরেকটা কাজ হাতে ধরে। তার মানে ওয়াটারফল মেথোডোলজিতে দুইটা জিনিস বলা হচ্ছে। প্রথম কথা কি, আপনি এই পদ্ধতিতে প্রথমে ক্লায়েন্টের কাজ পুরোপুরি কমপ্লিট করবেন, তারপর ক্লায়েন্টের কাছে দেখাইবেন, এবং ওই কাজটা কমপ্লিট করার পরে আপনি ক্লায়েন্টের আরেকটা কাজে হাত দিবেন। এটা হচ্ছে ওয়াটারফল মেথোডোলজি। ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। ওকে, এবার আসেন, ইট ইজ টিপিক্যালি ইউজড ইন প্রজেক্ট উইথ ওয়েল ডিফাইন্ড রিকোয়ারমেন্ট ফ্রম দ্য স্টার্ট। তার মানে যেই জায়গায় প্রথমেই ক্লায়েন্টে সবকিছু ঠিকঠাক মতো এক্সপ্লেন করে দিয়েছে, যেই যেই সকল কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট প্রথমেই তার সকল কাজগুলাকে এক্সপ্লেন করে এগ্রিমেন্ট করে দিয়েছে, সেই সকল ক্ষেত্রে ওয়াটারফল মেথোডোলজি ব্যবহার করা ভালো। কিন্তু ধরেন এমনও অনেক সময় হয় যে ক্লায়েন্ট ঠিকঠাক মতো আগে সবকিছু ছক আকারে কিংবা গ্রাফ আকারে কিংবা এগ্রিমেন্ট আকারে করে নাই। ধরেন আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আমি আপনাকে বলছি আপনি আমার অ্যাপের কাজ শুরু করে দেন, অ্যাপটা এমন 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 হবে। আমি আপনাকে মুখে বলছি, আপনি বলছেন যে ভাই, আমি বলছি আপনি কি বুঝছেন, আপনি বলছেন ভাই আমি বুঝছি।
এই মুহূর্তে আপনি যদি ওয়াটারফল মেথোডোলজি ফলো করেন, দেখা যাবে আপনি যখন পুরা কাজ শেষ করে আমার কাছে আসছেন, আমি দেখবো যে আমি আপনারা বুঝাইছি একটা, আপনি বুঝছেন আর একটা, তাই না? কিংবা আমি আপনাকে যেটা বুঝাইছি এটা আপনি ঠিকই বুঝছেন, আপনি সেটাই কাজ করছেন, কিন্তু আমি নিজেই কথা ফেরত চলে গেছি, আমি বলতেছি যে না, এটা আমি আপনাকে এটা বলিনি, আমি অন্য কিছু বলছি। বোঝা গেছে? সো এই ক্ষেত্রে যে জায়গায় ওয়েল ডিফাইন্ড কোন মানে রিকোয়ারমেন্ট থাকে অথবা ওয়েল ডিফাইন্ড কোনো এগ্রিমেন্ট থাকে, ওই জায়গাতে ওয়াটারফল মেথোডোলজি ব্যবহার করা উত্তম। এটা ছাড়া মানে যদি কোনো ধরনের প্রপার এগ্রিমেন্ট না থাকে, তাহলে ওয়াটারফল মেথোডোলজি ব্যবহার করা ঠিক না। ক্লিয়ার? ক্লিয়ার, হ্যাঁ দাদা ক্লিয়ার। ওকে, এবার আসেন এটার ফাংশনালিটি কি। দ্য প্রজেক্ট প্রোগ্রেসেস ইন ডিস্টিংক্ট স্টেজ সাচ অ্যাজ রিকোয়ারমেন্ট গ্যাদারিং, মানে এখানে কয়েকটা স্টেজ আছে, যেমন রিকোয়ারমেন্ট গ্যাদারিং, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স। ওয়াটারফল ক্লিয়ার স্ট্রাকচার এনশিওরস দ্যাট ইচ ফেজ ইজ ফুললি কমপ্লিটেড বিফোর মুভিং ফরওয়ার্ড, অর্থাৎ আগামীটাতে যাওয়ার আগে আগেরটা পুরোপুরি কমপ্লিট করে দেন পরেরটাতে যেতে হবে। ঠিক আছে, এবার আসেন এক্সাম্পল হিসেবে কি দিয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট উইথ ফিক্সড রিকোয়ারমেন্ট সাচ অ্যাজ ব্যাংকিং সিস্টেম অর এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন, এগুলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এখানে সুবিধাগুলা কি, ইজি টু ম্যানেজ, এটা সহজে ম্যানেজ করা যায় ডিউ টু স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, যেহেতু প্রথমেই সবকিছু বলে দেয়, বারবার করে চেঞ্জ করতে হয় না, সো এটা কিছুটা ইজি হয় যদি প্রপার এগ্রিমেন্ট থাকে। ক্লিয়ার মাইলস্টোন হেল্প ইন ট্র্যাকিং প্রোগ্রেস, যেহেতু আপনাকে কোন জায়গা পর্যন্ত আপনাকে যেতে হবে, আপনার টার্গেট কি সেটা এগ্রিমেন্টে বলা আছে। সো এখানে প্রোগ্রেস, আপনি এখন কোন স্টেজে আছেন আর কতটুকু বাকি আছে কাজ শেষ করার, এটা আপনি সহজেই বুঝতে পারতেছেন। ঠিক আছে, আইডিয়াল ফর, মানে আপনাকে যে এগ্রিমেন্ট আছে ওই এগ্রিমেন্টে পৌঁছাইতে হলে আপনার আরো কত কাজ করতে হবে বা কতটুকু কমপ্লিট হয়েছে এটা আপনি বুঝেন। আইডিয়াল ফর প্রজেক্ট হোয়ার চেঞ্জেস আর মিনিমাল, যে জায়গাতে চেঞ্জ সাধারণত কম হয় ওইগুলাতে ওয়াটারফল ব্যবহার করা যেতে পারে। এরপর লিমিটেশন কি, ইনফ্লেক্সিবল ইন অ্যাকোমোডিং চেঞ্জেস ওয়ান্স দ্য প্রজেক্ট ইজ ইন দ্য ডেভেলপমেন্ট স্টেজ, তার মানে যখন প্রজেক্ট ডেভেলপমেন্ট স্টেজে চলে যায়, এক্সকিউজ মি, যেহেতু এখানে অলরেডি সবগুলা কাজ করে ফেলছে, এখন এবার এই জায়গাটা চেঞ্জ করতে গেলে আগে সব কিছু দেখা গেছে ঘেটে ঘ করে ফেলতে হবে। সো এটা একটা প্রবলেম। লেট টেস্টিং স্টেজ মেক ইট ডিফিকাল্ট টু ফিক্স ইস্যু, যেহেতু এখানে ক্লায়েন্টকে একদম সরাসরি দেওয়ার সময় ক্লায়েন্টকে দেখানো হয়, তো এই ক্ষেত্রে লেট টেস্টিং স্কিলটা এটাকে ডিফিকাল্ট করে দিছে টু ফিক্স ইস্যু উইদাউট সিগনিফিক্যান্স রিওয়ার্ড। তার মানে দেখা গেল আপনি ওয়াটারফল মেথোডোলজি দিয়ে পুরো কাজটা করে ক্লায়েন্টকে যখন সবশেষে দেখাইলেন, ক্লায়েন্ট দেখলো যে আপনার কাজটা হয় নাই, তখন আপনাকে কি করতে হবে, একদম প্রথম থেকে দেখা গেছে আবার কাজ করতে হবে, তার মানে পুরাই শেষ। বোঝা গেছে ওয়াটারফল মেথোডোলজি? দাদা লিমিটেশন প্রথমটা আরেকবার একটু বলবেন, লিমিটেশন ফার্স্ট ওয়ান। লিমিটেশন ফার্স্ট ওয়ান হচ্ছে যে এখানে চেঞ্জ দ্রুত করা যায় না, মানে এখানে তো প্রথমে একটা এগ্রিমেন্ট হয়েছে, ওই এগ্রিমেন্ট অনুসারে আপনি কাজটা করে ফেলছেন, এখন কাজ করার পরে যখন ক্লায়েন্টকে করতে দিছেন যে ভাই এই যে দেখেন আপনার কাজ হয়েছে কিনা, ক্লায়েন্ট দেখলো যে কাজটা হয় নাই, তাহলে চেঞ্জ করা অনেক বেশি কঠিন না? হ্যাঁ একদম প্রথম থেকে চেঞ্জ করতে হবে, তাই না? হ্যাঁ এই কারণে বলা হয়েছে ইনফ্লেক্সিবল। আর আপনি যদি এই বারবার করে ক্লায়েন্টকে খোঁচা মারতেন যে দেখেন তো কতটুকু হয়েছে, দেখেন তো হচ্ছে কিনা, দেখেন তো হচ্ছে কিনা করে বারবার করে জ্বালাইতেন, তাহলে কি আপনার এটা ভুল হইতো? না না, তখন তো আপনি এটা ফ্লেক্সিবল, যে কোনো সময় চেঞ্জ করতে পারতেছেন, তাই না? এখন আপনি তো জ্বালান না, একদম লাস্টে গিয়ে ক্লায়েন্টে যখন দেখাইছেন ক্লায়েন্ট বলছে ভুল, তখন এবার আপনাকে সব চেঞ্জ করতে হচ্ছে, তাই না? হ্যাঁ দাদা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এবার আসেন, এই যে আমরা একটু আগে বললাম এটা পড়ছি ওয়াটারফল, আর এটা বলতে গিয়েও আমরা অ্যাজাইল মেথোডোলজি পড়ে ফেলছি। সেটা কি, যেটাতে মানে ক্লায়েন্টকে একদম লাস্টে গিয়ে খোঁচাখুচি করা হয়, এটা হচ্ছে ওয়াটারফল। আর যেটাতে ক্লায়েন্টকে বারবার খোঁচাখুচি করা হয় যে ভাই দেখেন তো হয়েছে কিনা, ভাই দেখেন তো করতে কইছে, ভাই এবার ঠিক আছে নি, ভাই এই যে এভাবে করে বারবার করে খোঁচাখুচি করা ক্লায়েন্টের সাথে, এইটাকে বলা হচ্ছে, এই মেথোডোলজিটাকে বলা হচ্ছে অ্যাজাইল মেথোডোলজি। আর একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শেষ হইলে আপনি ক্লায়েন্টকে খোঁচা মারবেন। কারণ আমরা আমাদের আইটি প্রজেক্টের ক্ষেত্রে 4টা স্টেপের কথা বলছি বা 4টা ফ্যাসিলিটির কথা বলছি, মনে আছে অ্যাপের? একদম ক্লাসের শুরুতে বললাম যে ওই যে এমসিকিউ করা, ক্লাস দেখা, তারপরে হচ্ছে তথ্য জানা, তারপরে হচ্ছে ওয়েবসাইট ঘাটাঘাটি, মানে এগুলো বলছিলাম না? হ্যাঁ দাদা
হ্যাঁ, এখন চারটাকে আমি ইন্ডিভিজুয়াল চারটা ওয়ার্ক হিসেবে ধরলে অ্যাগাইল মেথোডোলজিতে একটা কমপ্লিট করার পরে ক্লায়েন্টকে জিজ্ঞেস করা হবে যে ভাই দেখেন তো একটা করছি এটা হয়েছে কিনা। আর ওয়াটার ফল মেথোডোলজি হচ্ছে পুরাটা করে ক্লায়েন্টকে জিজ্ঞেস করা হবে, বুঝছেন? এখন এই যে আপনি একটা পুরা মানে যেই মেথোডোলজিতে আপনি পুরা কাজটাকে কয়েকটা টুকরা টুকরা ভাগ করে নিবেন এবং ওই টুকরাটা কমপ্লিট করার পরে দেন আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে ভাই দেখেন তো হয়েছে কিনা, ভাই দেখেন তো হয়েছে কিনা। এরকম প্রত্যেকটা টুকরাকে এক একটা স্প্রিন্ট বলে। কি বলে? স্প্রিন্ট বলে। এই যে নোন অ্যাজ স্প্রিন্ট, কি বলে? স্প্রিন্ট। স্প্রিন্ট বলে। আর এই মেথোডোলজিটাকে বলা হয় এগাইল মেথোডোলজি। বুঝছেন? আচ্ছা দাদা, এই যে এই মেথোডোলজি এটার সাথে আমার অডিটের সাথে আমি ইনক্লুড করবো কিভাবে একটু বলবেন? বুঝি না, আবার বলেন। এটার সাথে এই অডিটের যে কোনো সম্পর্ক নাই, এটার সাথে প্রজেক্ট ম্যানেজমেন্টের সম্পর্ক আছে। মানে এটা হচ্ছে আপনি ধরেন কোন একটা কাজ করতে গেছেন, এই কাজ কমপ্লিট করার সম্পর্ক আছে, বাট অডিটের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? কিংবা যদি আপনি এটাকে সম্পর্ক করতে চান তাহলে বিষয়টা এমন হইতে পারে যে ধরেন আপনি পুরা ক্লায়েন্টের পুরা অডিট করে ফেলছেন, করিয়ে এবার তারা বলছেন যে ভাই এই যে দেখেন আপনার এগুলা সবকিছু আমি প্রবলেম ফাইন্ডিং পাইছি, দেখেন ঠিক আছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো ভুল হয়েছে, আপনার এখানে প্রবলেম আছে, এখানে রিপোর্ট আছে, এগুলা একদম লাস্টে গিয়ে জানাইছেন। এটা হইতে পারে ওয়াটারফল। আর এগাইল মেথোডোলজি জিনিসটা মনে হতে পারে যে আপনি যখনই কোনো না কোনো একটা জায়গায় ধরেন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের রিপোর্ট পাইছেন যে এরা টাকা পয়সা মারতেছে, আপনি বলতেছেন ভাই এখানে তো একটা রিপোর্ট আছে, দেখেন তো ঠিক কিনা। এরপর আবার প্রিসিয়া বলে রিপোর্ট পাইছেন, ক্লায়েন্টকে জানাইছেন যে ভাই দেখেন তো রিসিভেবলে প্রবলেম আছে ঠিক কিনা। বুঝছেন এবার? তার মানে যে সিস্টেমের মধ্যে বারবার করে আপনার অপোজিট জনকে খোঁচানো হয়, এটা হচ্ছে অ্যাগাইল মেথোডোলজি। আর বারবার করে খোঁচানো হয় যে স্টেজে ভাগ করে নিয়ে ওই এক একটা স্টেজকে বলা হয় স্প্রিন্ট। আর ওয়াটারফল মেথোডোলজি হচ্ছে পুরা কাজ কমপ্লিট হয়ে যায়, এরপরে গিয়ে ক্লায়েন্টের কাছে দেওয়া হয় যে ভাই দেখেন এই হইছে কিনা। ক্লিয়ার? আচ্ছা, এটাকে কি স্ক্রাম মেথোডোলজি বলা হয়? না, ওইটা আছে, আলাদা আছে, সামনে আসতেছি। কেমন? এখানে অ্যাগাইলের সাথে অনেকগুলার মিল আছে, তবে ওয়াটারফল আলাদা। বুঝছেন? এবার আসেন, আপনি যেটা আচ্ছা। বলছেন সেটা আলাদা একটা মেথোডোলজি আছে, আমরা নিচে পড়বো। দেখেন, অ্যাগাইলটা শেষ করি আগে। অ্যাগাইল ইজ এ ফ্লেক্সিবল ইটারেটিভ অ্যাপ্রোচ টু প্রজেক্ট ম্যানেজমেন্ট দ্যাট প্রমোটস অ্যাডাপটিভ প্ল্যানিং অ্যান্ড কন্টিনিউয়াস ফিডব্যাক। ঠিক আছে? তাইলে যেখানে কন্টিনিউয়াস ফিডব্যাক চায় ওইটাই হচ্ছে কি অ্যাগাইল বলেন না? মেথোডোলজি। অ্যাগাইল মেথোডোলজি মনে থাকবে? হ্যাঁ দাদা, মনে থাকে। ওকে, আচ্ছা। এবার হচ্ছে আর ইটারেটিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে কি? ইটারেটিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে বারবার কোনো কিছু করা। ঠিক আছে? এটাকে ইটারেটিভ অ্যাপ্রোচ বলে, মানে বারবার করে খোঁচানো যে ভাই হইছে নি, ভাই হইছে নি, ভাই হইছে নি। এটা হচ্ছে কি ইটারেটিভ অ্যাপ্রোচ। কেমন? ইট emphasizes delivering small functional pieces of product in short development cycle known as sprint। মানে এখানে বারবার করে যে স্টেজে খোঁচানো হয় সেটাকে স্প্রিন্ট বলে। Emphasizes the small and functional pieces of product in short development cycle known as sprint. Okay, এবার আসেন ফাংশনালিটি। ফাংশনালিটি কি বলছে? অ্যাগাইল অ্যালাউ constant Agile allowed for constant and communication between একটা মিনিট Agile allows for constant communication between project team and stakeholders, ensuring that project requirement can evolve over time। তার মানে এখানে বারবার করে তাদের কার সাথে কি খোঁচাখুচি করবে? প্রজেক্ট টিম কিসের সাথে করে? স্টেক হোল্ডারদের সাথে করে। এখানে স্টেক হোল্ডার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে স্টেক হোল্ডারদেরকে বলতে বোঝানো হয়েছে যাদেরকে ওই মানে অ্যাপের কাজটা করতেছে বা মানে ক্লায়েন্ট। এখানে ক্লায়েন্ট মানে হচ্ছে স্টেক হোল্ডার বোঝানো হয়েছে। ঠিক আছে? এরপরে আসুন ফর্মালিটি, এটা তো বললাম। আচ্ছা, অ্যাগাইল ব্রেক ডাউন দ্য প্রজেক্ট ইনটু স্মলার ইটারেশন এনাবলিং অ্যাডজাস্টমেন্ট বেসড অন অনগোয়িং ফিডব্যাক। যেখানে বারবার করে অ্যাডজাস্টমেন্ট হয়
এবং অনগোয়িং ফিডব্যাক নেওয়া হয়। এবার আসুন অ্যাডভান্টেজেস কি। এক্সাম্পলের দরকার নাই হুদাই। অ্যাডভান্টেজ কি? হাইলি ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপটিভ টু চেঞ্জ, এটা অনেক বেশি ফ্লেক্সিবল এবং চেঞ্জ করা যায়। আর্লি ডিটেকশন অফ ইস্যুস অ্যাজ টেস্টিং অকার থ্রু আউট, যেখানে বারবার করে যেহেতু টেস্টিং হয় তাই কোনো ইস্যু থাকলে সেটা সহজে প্রথমেই ধরা পড়ে। কন্টিনিউয়াস ফিডব্যাক ফ্রম স্টেক হোল্ডার অ্যালাউস ফর এ বেটার ইন প্রোডাক্ট, এবং এটার জন্য কি হয়, ভালো একটা প্রোডাক্ট ইন্ড অফ দ্য ডে তৈরি হয়, মানে সর্বশেষে যে জিনিসটা তৈরি হয় ওইটাতে কোনো প্রবলেম থাকে না, একটা ভালো প্রোডাক্ট বা ভালো অ্যাপ যেটাই বলেন না কেন এটা রেডি হয়। লিমিটেশনে কি বলছে? ক্যান ল্যাক ক্লিয়ার ডকুমেন্টেশন ডিউ টু ফাস্ট প্লেস ডেভেলপমেন্ট, যেহেতু এখানে বারবার করে ক্লায়েন্টের সাথে কথা বলা হয় তাই দেখা গেছে ক্লায়েন্ট এখন একটা বলছে, পরে একটা বলছে, আবার রাতের বেলা ফোন করে একটা বলছে, সকালবেলা ঘুম থেকে উঠে একটা বলছে, এভাবে করে বলে। তো এখানে অনেক বেশি ইনফর্মাল কমিউনিকেশন হয় বিধায় ক্লিয়ার ডকুমেন্টেশন থাকে না। তো আমরা একটা জিনিস বলতে পারি যে ওয়াটারফল হচ্ছে মোস্ট ফর্মাল আর অ্যাগাইল হচ্ছে ইনফর্মাল। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। এবার হচ্ছে রিকোয়ার। আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে কথা বলতেছেন আপনি কি এনরোলড স্টুডেন্ট? ভাল লাগতেছে, আপনি এনরোল না হইলেও থাকেন, বাট আপনি কি এনরোলড এমনিতে জিজ্ঞেস করছি। না, আমি এনরোল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখেন, রিকোয়ার হাই লেভেল অফ কোলাবোরেশন হুইচ মে বি ডিফিকাল্ট ইন লার্জ টিম, যেখানে হাই লেভেলের কোলাবোরেশন দরকার হয় যেটা কিনা লার্জ টিমের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেক বড় টিম হইলে একবার এক এক কথা বললে তারা দেখা গেছে পুরা টিমকে কমিউনিকেট করে একটা তথ্য জানানো এটা অনেক বেশি প্যারাদায়ক হয়। এবার হচ্ছে স্কোপ ক্রিপ ইজ কমন লিডিং টু পোটেনশিয়াল বাজেট অ্যান্ড টাইম ওভাররান। এখন এই ক্ষেত্রে একটা স্কোপ ক্রিপিং হয়, ফলশ্রুতিতে আপনার পোটেনশিয়াল বাজেটের ক্ষেত্রে কাজ করে না, অর্থাৎ মানে দেখা গেছে বাজেট বাইরে যেতে পারে, টাইম বেশি লেগে যেতে পারে, এরকম হইতে পারে। ঠিক আছে? দাদা স্কোপ টিপ মানে কি? আচ্ছা বলেন তো স্কোপ ক্রিপ মানে কি, কে বলতে পারবে? আচ্ছা বলে দিচ্ছি, কোন একটা কিছু অনেক বেশি স্লো কোচ হলে সেটাকে স্কোপ ক্রিপ বলে। স্লো কোচ মানে কি? মানে যারা খুব আস্তে দৌড়ায়, বান্টি আর কি, বুঝেন নাই? এই যে বলে না বান্টি তো সাবান স্লো না কি রে, তো স্কোপ ক্রিপিং মানে হচ্ছে সে অনেক স্লো, সে আস্তে আস্তে আগায়, বুঝছেন? ওকে, এরপরে আসেন, এখন আমরা কোনটা দিব? অ্যাগাইল মেথোডোলজি গেছে, এবার হচ্ছে স্ক্রাম মেথোডোলজি, যেটা একটু আগে একজন বলছেন না যে ভাইয়া এটা কি ওইটা আমরা বলতে পারি, তো এটার উত্তর কি তাহলে? না, বলতে পারি না। না বলতে পারি না, কারণ এটা আলাদা মেথোডোলজি আছে। তো এটা কি হইলো, স্ক্রাম ইজ এ সাবসেট অফ অ্যাগাইল, এটা অ্যাগাইলেরই একটা সাবসেট, কিন্তু আপনি সরাসরি অ্যাগাইল বলতে পারেন না। দ্যাট ফোকাসেস অন, অ্যাগাইলের আরো সাবসেট আছে, এটা আরেকটা চ্যাপ্টারে গেলে আছে, এখানে আপাতত 3টা বলা আছে। দ্যাট ফোকাস অন স্পেসিফিক প্রসেস ফর ম্যানেজিং ওয়ার্ক, যেটা কিনা ওয়ার্ক ম্যানেজ করার ক্ষেত্রে স্পেসিফিক প্রসেস হিসেবে কাজ করে। ইট ইজ স্ট্রাকচার্ড অ্যারাউন্ড স্প্রিন্ট, এখানেও কি হয়, স্প্রিন্টের মধ্যে স্ট্রাকচার থাকে, এখানেও শর্ট শর্ট করে ভাগ করা থাকে। ইনক্লুডস কি রোল সাচ অ্যাজ স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, এখানে কে কি করবে না করবে এটা আলাদা করে রোল ভাগ করা থাকে, যে ব্যক্তিকে যে দায়িত্ব দেওয়া হয় উনি ওই কাজটা করে থাকে। এবার হচ্ছে ফাংশনালিটি, এখানে কি বলছে, স্ক্রাম টেস্ট ওয়ার্ক ইন ইটারেটিভ সাইকেল অফ 2 to 4 উইকস, মানে আগেরটাতে আমরা কিন্তু কোনো সময়ের ভিত্তিতে ভাগ করি নাই, কিসের ভিত্তিতে ভাগ করছি? প্রজেক্ট এই কাজের ভিত্তিতে, কাজের কাজের ভিত্তিতে, ভিত্তিতে। ঠিক আছে? তাইলে আগেরটাতে মানে অ্যাগাইল মেথোডোলজিতে যে স্প্রিন্ট থাকে ওইটাকে ভাগ করা হয় কাজের ভিত্তিতে, আর স্ক্রাম মেথোডোলজিতে বা স্ক্রুম মেথোডোলজিতে যেটা স্প্রিন্ট থাকে সেটাকে ভাগ করা হয় সময়ের ভিত্তিতে। বোঝা গেছে? আচ্ছা এবার নোন অ্যাজ স্প্রিন্ট টু ডেভেলপ পার্ট অফ দ্য প্রোডাক্ট, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে পার্থক্য বলে দিচ্ছি। দ্য প্রসেস ইনভলভ ডেইলি স্ট্যান্ড আপ, তারপর হচ্ছে কি স্প্রিন্ট প্ল্যানিং, স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ, এনশিওরিং দ্যাট দ্য টিম স্টে অন ট্র্যাক, মানে এটা নিশ্চিত করার জন্য যে টিম ট্র্যাকে আছে, উল্টাপাল্টা কাজ করতেছে না। এই যে দেখেন আপনাদেরকে কত বলি যে ভাই আপনারা হচ্ছে
এখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ পড়ে নিয়ে নেয়, এতক্ষণ ধরে যা বলছি আপনারা এমনিতেই বুঝবেন, কেমন? জাস্ট এতটুকু পড়বেন। আর এটা হচ্ছে এতক্ষণ যা বলছি সব এই বক্সে আছে, সব এভরিথিং এই বক্সে আছে। এটা হচ্ছে জাস্ট পরীক্ষার আগের দিন রিভিউ করার জন্য, ঠিক আছে? মানে সংক্ষেপে পুরাটাকে এক জায়গায় এনে দেওয়া হয়েছে। আর আপনাদেরকে যেটা বললাম যে বলা হয়েছে যে আমাকে মানে সন্ধ্যা 7টার আগে নক দিবেন, সকাল 11টা বা 10টার পরে দিবেন, অথচ আপনারা ক্লাস টাইমেই সবাই নক দেন। মানে এটা খুবই বিরক্তিকর একটা জিনিস যখন আপনারা নক দেন। আচ্ছা, এবার দেখেন দ্য রোল অফ গভর্নমেন্ট স্ট্রাকচার ইন আইটি প্রজেক্ট। এবার দেখেন গভর্নেন্স স্ট্রাকচার কি, কোন একটা আইটি প্রজেক্টে কিভাবে নিয়ন্ত্রিত হবে, কে কি নিয়ন্ত্রণ করবে, এগুলো হচ্ছে গভর্নেন্স স্ট্রাকচার। তাহলে গভর্নেন্স স্ট্রাকচার রেফার্স টু দ্য ফ্রেমওয়ার্ক, পলিসিস এন্ড রোলস। এটা দ্বারা গভর্নেন্স স্ট্রাকচার বলা হচ্ছে ফ্রেমওয়ার্ককে, পলিসিকে এবং রোলকে, দ্যাট গাইড ডিসিশন মেকিং, অ্যাকাউন্টেবিলিটি এন্ড পারফরমেন্স ইন আইটি প্রজেক্ট। তাহলে তারা এই জিনিসগুলোকে গাইড করে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, জবাবদিহিতার ক্ষেত্রে এবং পারফরমেন্সের ক্ষেত্রে। These structure ensure that project align with the organization overall strategy and comply with regulatory requirement. সেটা প্রজেক্টটা অ্যালাইন করা আছে স্ট্র্যাটেজির সাথে, আর কমপ্লাই করা হয় যত ধরনের রেগুলেটরি রিকোয়ারমেন্ট পালন করার দরকার আছে ল এন্ড রেগুলেশনের দিক থেকে, সেটা অনুসারে কমপ্লাই করা হয়। ফাংশনালিটি কি বলছে? আইটি প্রজেক্ট গভর্নেন্স স্ট্রাকচার ওভারসি দ্য এন্টায়ার প্রজেক্ট লাইফ সাইকেল। তাহলে পুরা প্রজেক্ট লাইফ সাইকেলটাই কাজ করে এনশিওরিং রিসোর্স অ্যালোকেশন, রিস্ক ম্যানেজমেন্ট এন্ড স্টেক হোল্ডার কমিউনিকেশন। তাহলে এই পুরাটার মাধ্যমে কি করা হয়, এগুলা কিসের কাজ? গভর্নেন্স স্ট্রাকচারের। This structure ensure that project meet business goals, stay with budget and follow ethical standard. তাহলে এই স্ট্রাকচার কয়েকটা জিনিসকে নিশ্চিত করে, একটা হচ্ছে প্রজেক্ট গোল অনুযায়ী হয়েছে, বাজেটের মধ্যে আছে, আর ইথিক্যাল যত রিকোয়ারমেন্ট আছে বা স্ট্যান্ডার্ড আছে এগুলো ফুলফিল করছে। এক্সাম্পল দেখেন, স্টিয়ারিং কমিটি কাকে বলে? এটা প্রফেশনাল লেভেলে আছে, আইটি স্টিয়ারিং কমিটি। ধরেন একটা গাড়ির মধ্যে স্টিয়ারিং চিনি আমরা, হ্যাঁ দাদা, কোনটা এটা? স্টিয়ারিং হুইল, যেটা দিয়ে আমরা গাড়িটাকে কন্ট্রোল করি, ডানে যাবে না বামে যাবে। এক্স্যাক্টলি, মানে ওই যে সামনে গোল করি যেটা আছে এটা না, হ্যাঁ, ডাইনে যাবো না বামে যাবো, যেটা দিয়ে ঘুরে আমরা, হ্যাঁ, ওইটা হচ্ছে স্টিয়ারিং। তাহলে একটা গাড়ির যেমন স্টিয়ারিং এর মাধ্যমে গাড়ি কোন দিকে যাবে সেটা ডিসাইড করা হয়, একটা প্রতিষ্ঠানের আইটি স্টিয়ারিং কমিটি ডিসাইড করে ওই প্রতিষ্ঠানের আইটি সংক্রান্ত ডিসিশন বা কোনটা কোন দিকে যাবে। তো দ্যাটস ওয়াই স্টিয়ারিং কমিটি গভর্নেন্স স্ট্রাকচারে একটা এক্সাম্পল। কম্পোজড অফ, তাহলে এটা কাদের দ্বারা গঠিত? সিনিয়র স্টেক হোল্ডার who provide a strategic direction and approve key project decision. এরপর হচ্ছে পিএমও বা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, এটা কি? এরাও গভর্নেন্স স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। তাহলে কে? এ সেন্ট্রালাইজ বডি দ্যাট স্ট্যান্ডার্ডাইজ গভর্নেন্স প্রসেসেস such as risk management and performance metrics across all projects. Advantages of government structure, এখানে কি? অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হয়, মানে কেউ কোনো একটা কাজ করলে আরেকজনকে জবাবদিহি দিতে হবে। গভর্নেন্স স্ট্রাকচার যদি না থাকতো কেউ কাউকে কোনো কৈফিয়ত বা জবাবদিহি দিত না। আর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, যদি কোনো ধরনের রিস্ক থাকে সেটা ম্যানেজ করা যাবে। আদারওয়াইজ উপরের লেভেলে কেউ না থাকলে আমি আমার মতো করে চলতেছি, কোনো মাথা ব্যথা নাই। উপরে একজন থাকলে সে ওই জিনিসটা নিয়ে ভাবতো বা ওই জিনিসটাকে ঠিক করে দিত, রিস্কটাকে মিনিমাইজ করা নিয়ে কাজ করতো। অ্যালাইনমেন্ট উইথ বিজনেস গোল, বিজনেসের গোলের সাথে অ্যালাইনমেন্ট রাখা। এবার আসেন, গভর্নেন্স স্ট্রাকচারে কিছু লিমিটেশন আছে, সেটা কি? ব্যুরোক্রেসি মানে কি? ব্যুরোক্রেসিকে বাংলায় আমরা আমলাতন্ত্র বলি, তবে এটা মানে হচ্ছে ধরেন আপনি কোনো একটা কাজ করতে গেলে বারবার করে আপনার সিনিয়রের অ্যাপ্রুভাল নেয়া, এটা হচ্ছে ব্যুরোক্রেসি। যে সিনিয়র যদি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি এই কাজটা করতে পারবেন না। তো দেখা গেছে সিনিয়রের অনুমতি পাইতে পাইতে অনেক কিছু ঘটে গেছে, আপনি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারতেছেন না, ইমার্জেন্সি সিচুয়েশনে কিছু একটা নিতে পারতেছেন না, এটা একটা প্রবলেম। ইনফ্লেক্সিবিলিটি, যেহেতু আপনার ইনফ্লেক্সিবল এই কারণে, কারণ এখানে আপনার ওরা যে জিনিসটা বলে, হ্যাঁ, ওই জিনিসটাই করতে হয়, ফ্লেক্সিবল না। ফ্লেক্সিবল মানে কি? আপনি চাইলে আপনার পছন্দ মতো একটু 19-20 করতে পারেন, কিন্তু যেহেতু উপরের লোক আছে সে আপনাকে সবকিছু চাইলে 19-20 করতে দিবে না। তো দ্যাট মিনস হচ্ছে এখানে ইনফ্লেক্সিবিলিটি আছে। এরপর হচ্ছে রিসোর্স ইন্টেন্সিভ,
এখানে প্রচুর পরিমাণ রিসোর্সের দরকার হয়। কেন? কারণ একটা ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ সিস্টেম লস হয়। ইন্টেন্সিভ মানে তীব্রতা, অনেক বেশি রিসোর্স লাগে। তো যদি অনেক বেশি রিসোর্স না লাগতো, যদি আপনি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারেন, ধরেন আপনি কোনো একটা সব সিদ্ধান্ত নেবেন, বারবার করে আপনার সিনিয়রে জিজ্ঞেস করতেছেন, এটাতে কি রিসোর্স নষ্ট হচ্ছে না? আপনি যদি 20 মিনিট ফোনে কথা বলে জিজ্ঞেস করেন, এই ফোন কলটাও তো একটা রিসোর্স, টাকা যাচ্ছে না, জি তাই না? নট অনলি দ্যাট, আরো অনেকগুলা বিষয় আছে যেখানে কিনা আরো বেশি রিসোর্সের দরকার হয়, যেটা মানে যদি আপনার গভর্নেন্স স্ট্রাকচার না থাকতো এটা লাগতো না। এবার আসেন, গভর্নেন্স স্ট্রাকচার প্লে ক্রুশিয়াল রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ওভারসিং দিস প্রজেক্ট, প্রোভাইডিং necessary guidance, accountability, risk management, ensuring that the IT project align with business objective and comply with regulation. এবার আসেন প্রজেক্ট ওভারসাইট কি? প্রজেক্ট ওভারসাইট refers to the ongoing process of monitoring and supervising the project of progress অফ এ প্রজেক্ট। তার মানে প্রজেক্ট ওভারসাইট মানে হচ্ছে একটা প্রজেক্ট কোন জায়গায় আছে, কোথায় আছে, এটা বারবার করে দেখা বা অবজার্ভ করাটাই হচ্ছে প্রজেক্ট ওভারসাইট। যে দেখি তো কতটুক করছেন, দেখি তো কি অবস্থা, এটা হচ্ছে প্রজেক্ট ওভারসাইট। এনশিওরিং দ্যাট ইট অ্যাডহেয়ার্স টু ইটস, এটা নিশ্চিত করার জন্য যে ইট অ্যাডহেয়ার্স টু ইটস অবজেক্টিভ, টাইমলাইন, বাজেট অ্যান্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড। মানে এটার উদ্দেশ্য, যে উদ্দেশ্যে বানানো হচ্ছে এটা ঠিক আছে কিনা, তারপরে টাইমলাইনের মধ্যে কমপ্লিট হবে কিনা, ওই বাজেট আবার ক্রস করে ফেলবে কিনা, এবং যতটুকু কোয়ালিটি মেনটেন করার দরকার সেটা মেনটেন করা হচ্ছে কিনা, এগুলো দেখার জন্য প্রজেক্ট ওভারসাইট করা হয়। অ্যাকাউন্টেবিলিটি এনশিওরস দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল অর টিম ইনভলভড ইন দ্য প্রজেক্ট ইজ রেসপন্সিবল ফর দ্য টাস্ক অ্যান্ড ডেলিভারেবল। তাইলে অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে এটা নিশ্চিত হয় যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এবং টিম যারা আছে প্রজেক্টের মধ্যে, তারা কি ইজ রেসপন্সিবল ফর দ্য দেয়ার টাস্ক অ্যান্ড ডেলিভারেবলস, তার মানে তাদের কাজের প্রতি তারা অবশ্যই রেসপন্সিবল, এবং ডেলিভারেবল মানে যেটা তারা কাজ করার পরবর্তীতে ফেরত মানে করে রেডি করে দিবে, ওই রেডি করা প্রোডাক্টটা হচ্ছে ডেলিভারেবলস বা প্রোডাক্ট গুলা। প্রমোটিং ট্রান্সপারেন্সি অ্যান্ড রিডিউসিং রিস্ক, যার ফলশ্রুতিতে ট্রান্সপারেন্সিটাকে প্রমোট করা হয় এবং রিস্কটাকে রিডিউস করা হয়। কি ফেজেস অফ ডেভেলপমেন্ট লাইফ সাইকেল উইথ ওভারসাইট। এবার দেখেন এখানে পরীক্ষার সময় আপনার স্টেজ অনুযায়ী আসতে পারে যে কি ফেজেস অফ ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অ্যান্ড ওভারসাইট অ্যাকাউন্টেবিলিটির মধ্যে ফার্স্ট স্টেজে কোনটা আছে? ফার্স্ট স্টেজে হচ্ছে ইনিশিয়াল ফেজ। ওকে, ইনিশিয়াল ফেজের মধ্যে ওভারসাইট আছে, ইনিশিয়াল ফেজের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আছে। ওভারসাইট মানে কি ছিল? ওভারঅল প্রজেক্টটা কোন স্টেজে আছে সেটাকে ওভারভিউ করা। মানে কিছুক্ষণ পর পর ওভারভিউ করাটা ওভারসাইট, নট অনলি হ্যাঁ। ওভারঅল। আপনি যখনই দেখবেন যে ভাই কোন স্টেজে আছে, এটা হচ্ছে কি ওভারসাইট, ঠিক আছে? আর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি কোনটা? বলেন। অ্যাকাউন্টেবিলিটিটা হচ্ছে যে আমার যেটা আছে, আমার উপরে যে দায়িত্বটা আছে সেটা আমি ওই উপরের যেই আছে তাকে মানে জিনিসটাকে বোঝাই দেওয়া, ট্রান্সপারেন্সিটাকে প্রমোট করার জন্য। গুড। আচ্ছা আচ্ছা, নিশাত হাসান কথাগুলো বলতেছেন তাই না? হ্যাঁ দাদা। আচ্ছা গুড। কথা বলে আপনার সাথে, আপনি ক্লাসে আছেন দেখে আমার অনেক ভালো লাগতেছে। একটু আমি দেখতে পাচ্ছি যারা কিনা এনরোল মেম্বার তারা কি উত্তর দিবেন না, প্রথম কথা এক। আর শুধুমাত্র আপনি যে উত্তর দিচ্ছেন এটার কারণে আপনার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছে। তো আপনি যদি আমাদের এখানে এনরোল করতে চান, আপনাকে আমার পক্ষ থেকে একটা স্পেশাল অফার দেওয়া হবে, ঠিক আছে? এটা শুধু আপনাকে। এখন বাকিরা যদি বলেন ভাই আপনি তো আগে বলেন না, এখন থেকে আমরাও কথা বলবো, আর লাভ নাই। মানে ধরেন ওই যে সোনার কুড়াল আর রূপার কুড়াল এরকম একটা বিষয় ছিল না, মনে আছে? যে ভাই সোনার কুড়াল দেখাইছে, রূপার কুড়াল দেখাইছে, এরকম করে এক একবার এক একটা দেখাইছে, সে নেই নাই, সে হচ্ছে কাঠের কুড়াল নিছে। এরপরে দেবী এসে তাকে 3ও কুড়াল দিয়ে দিছে, সাথে কাঠেরটাও দিছে, তাই না? হীরা সোনা রূপা সব দিয়ে দিছে। এখন ধরেন এখন এই মুহূর্তে যদি অন্য কেউ রিপ্লাই দেয়, এক্ষেত্রে সে কিন্তু আবার ডিসকাউন্ট পাবে না। কেন পাবে না? এখন সে রিপ্লাই দিবে এই কারণে যে ও আচ্ছা রিপ্লাই দিলে তো দাদা ডিসকাউন্ট দিব কইছে, তাই আমিও রিপ্লাই দিই, বুঝা গেছে? কিন্তু যে এতক্ষণ ধরে নিজ দায়িত্বে দিচ্ছে তার জন্য এটা আমার পক্ষ থেকে থাকবে। এবার দেখেন ওভারসাইট কি ইন দা ইনিশিয়েশন ফেজ, একদম প্রথম দিকে, মানে ইনিশিয়েশন ফেজ মানে হচ্ছে একদম প্রথম দিকে, প্রথম স্তরে। প্রজেক্ট ওভারসাইট ইনভলভস confirming that the project objective align with
দ্য অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, প্রজেক্টের অবজেক্টিভকে অর্গানাইজেশন স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করা, মানে মিল আছে। গভর্নেন্স স্ট্রাকচার সাচ এজ আইটি স্টিয়ারিং কমিটি মে অ্যাসেস, তারা অ্যাসেস করবে whether the project is worth pursuing based on business case, মানে এটা কি তাদের জন্য আসলে প্রজেক্টটা অ্যাকসেপ্ট করা ঠিক হবে কিনা। এবার মানে ইনিশিয়েশন ফেজে যারা ওই যে আইটি স্টিয়ারিং কমিটি আছে তারা দেখবে যে আমরা একটা প্রজেক্ট হাতে নিলে ওইটা কি আসলে আমাদের জন্য লাভজনক হবে নাকি উল্টা আরো লস প্রজেক্ট হবে, এগুলা ইনিশিয়েশন ফেজে আইটি স্টিয়ারিং কমিটি বা গভর্নেন্স স্ট্রাকচারের লোকেরা ডিসাইড করবে। যদি দেখে যে না আমি এই প্রজেক্টটা হাতে নিলে আমার কিছু টাকা পয়সা ইনকাম হবে, তাহলে তারা এই জিনিসটা পরের স্টেজে যাবে। আদারওয়াইজ এখানেই তারা বাদ দিয়ে দিবে যে ভাই এখানে আমার খাজনা থেকে বাজনা বেশি, সো আমার এটা অ্যাকসেপ্ট করার দরকার নেই। দ্য প্রজেক্ট স্পন্সর অর ক্লায়েন্ট ইজ রেসপন্সিবল, এবার কে কার প্রতি রেসপন্সিবল থাকে, ফর ডিফাইনিং দ্য প্রজেক্ট স্কোপ গোল and ensuring the necessary resources and supports are available to proceed। অর্থাৎ যারা আমার থেকে প্রজেক্ট করাইতে চায় মানে ক্লায়েন্ট আর কি, সেই মূলত আমাকে সবকিছু বোঝানোর জন্য সে অ্যাকাউন্টেবল থাকবে। মানে আমি তো আগে জানি না তার মনে কি আছে, সে আমাকে জানাবে, তারপর আমি তার মনের মতো করে বানাবো, তাই না? তো এই ক্ষেত্রে হি অর শি ইজ রেসপন্সিবল, দ্যাট মিনস ক্লায়েন্ট ইজ রেসপন্সিবল টু ডিফাইন, মানে যাতে করে বলতে পারে যে প্রজেক্টের স্কোপ কি, গোল কি, তারপর আমার এই প্রজেক্ট করতে কি কি লাগে এটা আমি তাদেরকে জানাবো, টাকা পয়সা হোক বা সময় হোক, তো সেটা আমাকে ক্লায়েন্টে ডেলিভারি দিবে। তা আমি তো সবকিছু ক্লায়েন্টে দিলে ক্লায়েন্ট সব ডেলিভারি দিতে পারবে না, আমি জাস্ট একটা পুরোটা জানাই তারা খরচ জানাবো আর কি, যে আমার টোটাল এই জিনিস থাকবে, এটার জন্য টোটাল খরচ হবে এত টাকা, পোষাইলে করেন না পোষাইলে টাটা। এবার হচ্ছে প্ল্যানিং ফেজ। প্ল্যানিং ফেজে কি হয়, যদি ওই ফেজটা অতিক্রম করে, দ্য সেকেন্ড ফেজ ইজ প্ল্যানিং। এবার আমি হাতে নিছি, এখন আমি এটাকে করব, তাহলে কি হয়, ডিউরিং দ্য প্ল্যানিং ফেজ ওভারসাইট এনশিওর দ্যাট এ ডিটেইল প্রজেক্ট প্ল্যান ইজ ক্রিয়েটেড, এটা নিশ্চিত করে যে একটা ডিটেল প্রজেক্ট প্ল্যান ক্রিয়েট করা হয়েছে। দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ প্রজেক্ট ম্যানেজার ইজ রেসপন্সিবল, এখানে অ্যাকাউন্টেবল কে কার প্রতি থাকে, প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবল থাকে ফর ক্রিয়েটিং অ্যান্ড মেনটেনিং দ্য প্রজেক্ট প্ল্যান, কোনটা প্রজেক্ট কি হবে কিভাবে হবে এটা মেনটেন করা ক্রিয়েট করার জন্য তিনি থাকে। হুইচ ইনক্লুড, যেটার মধ্যে কি কি থাকে, setting up milestone, assigning tasks, identifying risk। এবার আসেন এক্সিকিউশন ফেজ। এবার আমার মানে প্ল্যান করা হয়ে গেছে, প্ল্যানিং এর পরে এবার আমি পরের স্টেজে চলে যাবো এক্সিকিউশন। এবার কাজ শুরু করি, তো কাজ শুরু করলে কি হতো, এটা হচ্ছে থার্ড স্টেজ। হ্যাঁ, আপনারা বইয়ের পাশে পাশে এভাবে লিখে রাখেন, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এভাবে লিখে রাখেন। এখানে কি হবে, ওভারসাইট এনশিওরস দ্যাট দ্য প্রজেক্ট প্রোগ্রেস অ্যাকর্ডিং টু দ্য এস্টাবলিশ প্ল্যান। এখানে দেখা হয় যে এস্টাবলিশ প্ল্যান অনুসারে, মানে একদম প্রথম ফেজ অনুসারে, এই দ্বিতীয় ফেজই হচ্ছে প্ল্যানিং, তো দ্বিতীয় ফেজ অনুসারে এখানে এস্টাবলিশ করা হয়েছে কিনা। ওকে, তাহলে 3 নাম্বার স্টেজে দেখা হয় যে আমার প্ল্যানিং স্টেজ অনুসারে আমার সবকিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা। এবার অ্যাকাউন্টেবল কে কার প্রতি থাকে, the project team is accountable for executing task as per the plan। তাইলে এটার জন্য থাকে প্রজেক্ট টিম অ্যাকাউন্টেবল থাকে। কোন ফেজে কে অ্যাকাউন্টেবল থাকে এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ফেজেরটা ওই ফেজে লিখে দিয়েন না, মানে ফেজ মানে স্টেজ। The project manager ensures that deadline are meet। প্রজেক্ট ম্যানেজার এনশিওর করে যে ডেডলাইন ঠিক মতো হয়েছে, মিট করা হয়েছে, মানে টাইমের মধ্যে দেওয়া হয়েছে। টিম পারফরমেন্স ইজ অন ট্র্যাক, রিস্ক আর মিটিগেটেড অ্যাজ দে অ্যারাইজ। এবার আসেন মনিটরিং এন্ড কন্ট্রোল ফেজ। এখানে কি বলছে, কন্টিনিউয়াস মনিটরিং অফ দ্য প্রজেক্ট ইজ ক্রিটিক্যাল ইন দিস ফেজ। অর্থাৎ এই জায়গায় কন্টিনিউয়াস মনিটর করাটা একটু কঠিন, কারণ এটা মোটামুটি অনেকটা ভিতরের দিকে চলে আসছে, এখন আর আগের মতো নাই। পারফরমেন্স ট্র্যাকিং টুল আর ইউজ, এবং এটার জন্য পারফরমেন্স ট্র্যাকিং টুল ইউজ করে। এবার টুল কাকে বলে আর টেকনিক কাকে বলে এটা একটু বুঝিয়ে দিই, এটা আগামীতে লাগবে। ধরেন আপনি বডি বানাইতে চান, কি করতে চান, বডি বানাইতে চাই। বডি বানাইতে চান। এখন মানুষ কি শুধু শুকাইতে জিমে যায় নাকি ফুলতেও জিমে যায় বলেন তো? দুইটাই ভাইয়া। যার যেটা দরকার, মানে দোনোটাতেই যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন ধরেন আপনি শুকানো একজন ব্যক্তি,
অথবা আপনি মোটা একজন ব্যক্তি। এখন আপনি জিমে যাবেন, তো জিমে যাওয়ার পরে আপনাকে বিভিন্ন ব্যায়াম করাবে না, শারীরিক কসরত করাবে না, এটা করো সেটা করো ওইটা করো, তাই না? এগুলো হচ্ছে কি টেকনিক, এগুলো হচ্ছে কি টেকনিক, যেটার মাধ্যমে আপনার বডি হয় বাড়াবে না হয় কমাবে। এগুলো প্রথম কথা। তাহলে টুল কি? এবার আপনার বডি কি বাড়ছে নাকি কমছে এটা কেমনে বুঝবেন? টুলের মাধ্যমে। আগের কিসের সাথে মাধ্যমে? মেজার করব। এই তো কি দিয়ে মেজার করবেন? ওজন বাড়ছে কিনা ওয়েট মেপে। হইতে পারে, পিকচারের সাথে কম্পেয়ার ওই করে তো ওয়েট এইভাবে। স্কেল আছে না, ওয়েট স্কেল, যেটার উপর আপনি দাঁড়াই মাপবেন। তাহলে ওয়েট স্কেল হচ্ছে টুল। বোঝা গেছে? তাহলে আমি যেই ব্যায়াম গুলা করবো এগুলো হচ্ছে আমার টেকনিক, আর আমি যেটার মাধ্যমে পারফরমেন্স ট্র্যাকিং করব এটা হচ্ছে টুল। বুঝা গেছে? হ্যাঁ ওকে, দাদা বুঝতে পারছি। এবার হচ্ছে আর ইউজড টু এনশিওর দ্যাট, এটা ব্যবহার করা হয় নিশ্চিত করতে যে দ্য প্রজেক্ট মিট দ্য ইটস গোল, মানে এটা দিয়ে দেখে যে হ্যাঁ আপনি টার্গেট করছেন আপনি এতদিনে এত কেজি বাড়াইবেন, তো ওইটার মাধ্যমে মাপি দেখা আপনি কি বাড়াইতে সক্ষম হয়েছেন কিনা এটা দেখা হয়। ঠিক আছে? এবার হচ্ছে কারেক্টিভ অ্যাকশনস আর টেকেন হোয়েন ডেভিয়েশন ফ্রম দ্য প্ল্যান অকার। এবার যদি কোনো কারণে দেখেন যে আমার অ্যাকশন আর টেকেন হোয়েন ডেভিয়েশন ফ্রম প্ল্যান অকার, যখন ধরেন আপনার প্ল্যানের মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে। ঠিক আছে? আপনি ধরেন প্ল্যান করছেন, যেটা অনুসারে করছেন সেটা অনুসারে কাজ হয় নাই, তখন হচ্ছে আপনি কি করবেন বলেন না? আবার রিভাইজ করতে হবে। অ্যাকশন নেব, সে অনুযায়ী অ্যাকশন অ্যাকশন নেব। নিবেন যে কেন আপনার এই জিনিসটা হয়েছে, তাই না? ধরেন হ্যাঁ। আপনি দেখতেছেন যে আপনি ব্যায়াম করতেছেন কিন্তু আপনি আসছেন কমার জন্য, তাও আপনি ফুলতেছেন, তার মানে কি আপনাকে কারেক্টিভ অ্যাকশন নিতে হইব। আইদার আপনার ব্যায়ামে ভুল হয়েছে, আর নইলে আপনার খাওয়া দাওয়া বেশি খাইতেছেন, মানে আপনি তো কমাইতে গেছেন, তাই না? তো আপনার তো খাওয়া দাওয়া একটু কম খাইতে হইব, ঠিক কিনা? আবার ওই চিকন থেকে মোটা হওয়ার বেলাও ঠিক তার ওই বিষয়টাই দেখবেন যে আপনি মোটা হইতেছেন না চিকন হইতেছেন। তো যেহেতু চিকন হইতেছেন আপনি গেছেন মোটা হওয়ার জন্য, তার মানে আপনার কোথাও না কোথাও ভুল আছে। তাহলে ওই জায়গায় যেহেতু প্ল্যানের থেকে ডেভিয়েশন হয়েছে, ডেভিয়েশন মানে পার্থক্য, যেটা হওয়ার কথা ছিল এটা হয় নাই, প্ল্যানের সাথে মিল নাই, তাহলে আপনাকে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। তাহলে আমরা অনেক কিছু বুঝতেছি, টুল টেকনিক হাবি জাবি এগুলো বোঝা যাচ্ছে তো না? জি জি। হ্যাঁ দাদা আমার একটা বোঝা প্রশ্ন যাচ্ছে। আছে। বলেন বলেন, কি প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে আমার এখানে যে মনিটরিং এর ক্ষেত্রে যে আমি পারফরমেন্স টুলস ব্যবহার করব, সেই হুম। ক্ষেত্রে কারেকশন মেজার্স যেটা নিব সেইটা হুম। নিতে গেলে আমার কি অ্যাগাইল মেথোলজিতে যাচ্ছে নাকি ওয়াটারফলে? আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাগাইল মেথোলজিতে যাচ্ছে। এটা এগাইলেই যাচ্ছে, আপনি যদি বারবার করে এটা করেন সেটা করেন এগুলা করেন, এগুলা কিছুটা এগাইলেই যাচ্ছে, কেমন? হুম। জি এখন বিষয়টা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন এগাইলেও নিতে হয়, ওয়াটারফলও নিতে হয়। তো জি এখানে ডিপেন্ড করতেছে সিনারিওর উপরে। সিনারিওতে যদি আপনারা বলে যে আপনি একটা কাজ আপনি নিছেন, মানে ধরেন আমি জিমে গেছি, কেমন? এখানে আসলে এগাইল ওয়াটারফল ডাইরেক্ট বলা ঠিক না, আসলে সত্যি বলতে ঠিক না। কেন ঠিক না? ধরেন আমি 1 মাস আগে জিমে ঢুকছি, গেছি আমার ওজন বাড়ানোর জন্য, 1 মাস পর ওজন মাপি দেখলাম যে কমে গেছে, তখন সে বলছে ওমা ভাই আপনার তো বাড়ানোর কথা উল্টা আরো কমে গেছে, তাহলে হচ্ছে আপনারা কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, ব্যায়াম চেঞ্জ করেন, খাওয়া দাওয়া চেঞ্জ করেন। তাহলে এটা কোন মেথোডোলজি হইলো? কারেক্টিভ মেথোডোলজি, এটা ঠিক না। এটা কোন মেথোডোলজি হইলো? কি? অ্যাগাইল। আচ্ছা তারিকুল হক ভাই, তারিকুল ইসলাম ভাই বলেন তো। আমার কাছে তো মনে হচ্ছে এটা ওয়াটারফলে গিয়ে পড়তেছে। এটা ওয়াটারফলে গেছে, এক্স্যাক্টলি। জি এখন ধরেন আপনি 1 মাসের জন্য জিমে ঢুকছেন, কইছেন যে আপনার 1 মাস পরে ওজন বাড়াতে হবে, বলে দিছেন। এখন জি আপনি ওই 1 মাসের মধ্যে প্রতি 1 সপ্তাহ পরে পরে গিয়ে বলতেছেন ওমা ভাই ওজন তো বাড়ে না, ওমা ভাই ওজন তো বাড়ে না। সে আপনাকে 1 সপ্তাহ পরে পরে চেঞ্জ করতেছে, তাহলে এটা কোন মেথোডোলজি? অ্যাগাইল মেথড। এটা অ্যাগাইল ওয়াটারফল মেথোডোলজি। কিন্তু আসলে এটা অ্যাগাইল না, এটা আসলে স্ক্রাম মেথোডোলজি। গুড, যে বলছে জি তারটা হইছে। কারণ জি কি জি আমি এখানে এক বলছিলাম। সপ্তাহ আমি সপ্তাহের উপর ভিত্তি করে করছি, জি বুঝেন জি নাই? সময়ের ভিত্তিতে। এক্স্যাক্টলি, সময়ের ভিত্তিতে। গুড, তার মানে আপনি তো বুঝে গেছেন, তাই না? তাহলে কারেক্টিভ অ্যাকশন সব মেথোডোলজিতেই আছে, বুঝছেন এবার? জি 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 আপনি তো ক্লায়েন্টে উল্টাপাল্টা জিনিস দিতে পারবেন না, আপনি লাস্টে গিয়ে কারেক্ট করেন আর মাঝামাঝি কারেক্ট করেন, কারেক্ট করেই তো ক্লায়েন্টে দিতে হবে, তাই না? ক্লায়েন্ট জি তো জি কারেক্ট না হলে আপনার থেকে ওটা রিসিভ করবে না। ওকে। এবার দেখেন অ্যাকাউন্টেবিলিটি, দা কিউএ মানে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম ইজ অ্যাকাউন্টেবল। এখানে অ্যাকাউন্টেবল থাকে কোয়ালিটি ফর এনসুরিং দ্যাট দ্য প্রজেক্ট অর সার্ভিস মিট দ্য
ডিফাইন কোয়ালিটি স্ট্যান্ডার্ড, তারা মূলত ডিফাইন কোয়ালিটি স্ট্যান্ডার্ডটাকে মিট করে। প্রজেক্ট ম্যানেজার ইজ রেসপন্সিবল ফর ম্যানেজিং রিস্ক, তাহলে রিস্ক ম্যানেজমেন্টের জন্য প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবল থাকে এনশিওরিং দ্যাট দ্য প্রজেক্ট স্টেজ অ্যালাইন উইথ ইটস অবজেক্টিভ, যে প্রজেক্টটা আছে এটা তার অবজেক্টিভের সাথে মিল আছে। এবার আসেন আমরা এই মাত্র কই আইছি ভাই, 4 নাম্বার স্টেজে আসছি না, 5 নাম্বার স্টেজ ক্লোজার ফেজ, মানে এবার হচ্ছে সবকিছু ঘটনা ঘটে গেছে, এখন ক্লোজ করবেন। হ্যাঁ, তাহলে কি ক্লোজার ফেজে কি হবে, এটা কমপ্লিশনের দিক থেকে আর কি, ঠিক আছে। তাহলে এবার কি হইলো, ইন দ্য ক্লোজার ফেজ প্রজেক্ট ডেভেলপমেন্ট এনশিওরস দ্যাট excuse me ensures that the project deliverables are completed. Deliverable মানে কোনটা, ডেলিভারেবল মানে কি, যে হ্যাঁ? project যে প্রজেক্টটা যে কাজটা আপনি করে কমপ্লিট করছেন এটাই ডেলিভারেবল, ফাইন। এবার ডেলিভারেবল আর কমপ্লিটেড এন্ড অ্যাকসেপ্টেড বাই দ্য স্টেক হোল্ডার, এবং স্টেক হোল্ডার দ্বারা অ্যাকসেপ্ট হয়েছে। এবার ফাইনাল রিভিউ অফ দ্য প্রজেক্ট ফাইন্যান্সিয়াল আউটকাম এন্ড লেসন লার্নড আর কন্ডাক্টেড, তাহলে ফাইনাল রিভিউ টিভিউ সবকিছু স্টেজে হবে টু এনশিওর এভরিথিং হ্যাজ বিন ডেলিভার্ড অ্যাজ প্ল্যান, সবকিছু প্ল্যান অনুসারে ডেলিভারি করা হয়েছে। এবার আসেন অ্যাকাউন্টেবিলিটি, কে কার প্রতি অ্যাকাউন্টেবল থাকে। প্রজেক্ট ম্যানেজার ইজ অ্যাকাউন্টেবল কিসের জন্য থাকে, ফর সাবমিটিং ক্লোজার ডকুমেন্ট এনশিওরিং দ্যাট অল ডেলিভারেবলস আর কমপ্লিটেড অ্যান্ড অফিসিয়ালি ক্লোজিং দ্য প্রজেক্ট, তাইলে এটা ক্লোজ করার দায়িত্ব কার থাকে, প্রজেক্ট ম্যানেজারের থাকে। ক্লায়েন্ট অ্যান্ড স্টেক হোল্ডার আর রেসপন্সিবল ফর অ্যাকসেপ্টিং দ্য ফাইনাল প্রোডাক্ট, আর ক্লায়েন্ট আর স্টেক হোল্ডার তারা হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করার জন্য রেসপন্সিবল থাকে, তারা অ্যাকসেপ্ট করলে কাজ হইছে, আর অ্যাকসেপ্ট না করলে কাজ আরো হবে। এখানে প্রশ্ন, ক্লায়েন্ট হচ্ছে গিয়ে যে অর্ডারটা দিছে, যে অর্ডারটা দিছে এক্স্যাক্টলি, ওকে, যার কাজ আপনি করতেছেন সেটা হচ্ছে ক্লায়েন্ট। আর এই যে এতক্ষণ প্রজেক্ট ম্যানেজার, আইটি, সেই স্টিয়ারিং কমিটি টমিটি এগুলো হচ্ছে যারা অ্যাপটা বানাইতেছে, বুঝা গেছে? জি ওকে, এবার এতক্ষণ ধরে যা বলছি এগুলো এখানে সংক্ষেপে লেখা আছে, এটাই হচ্ছে আপনার পরীক্ষার আগের দিন রাতে পড়ার জন্য, ঠিক আছে। তো এখানে আর আমি কিছু পড়াচ্ছি না, অলরেডি বোঝা হয়ে গেছে। এবার আসেন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল অ্যান্ড টেকনিক, তো আমরা টুল আর টেকনিক কোনটা কি আমরা বলছি না, টুল কাকে বলে টেকনিক কাকে বলে বলছি। জি বলছেন হ্যাঁ, এবার আসেন গান চার্ট, এটা একটা টুল, এখন আমরা টুল পড়বো, টুল। তো গান চার্ট কি করে, গান চার্ট ইজ এ ভিজুয়াল টাইমলাইন। ভিজুয়াল টাইমলাইন কাকে বলে, আচ্ছা ভিজুয়াল টাইমলাইন হচ্ছে সেটা যেটার মাধ্যমে আপনাকে বারবার করে চোখের সামনে দেখাবে যে এই আর তো অল্প কদিন বাকি আছে, কি পরীক্ষার আর কতদিন, তুমি পড়ালেখা করতেছো না কেন, হ্যাঁ, তো আপনার চোখের সামনে এটা গুড়গুড় করবো, এটা হচ্ছে কি ভিজুয়াল টাইমলাইন। এবার ভিজুয়ালাইজেশন কাকে বলে এটা একটু বুঝেন। ধরেন আপনারা সবাই একটু চোখ বন্ধ করেন, আমি কিছু পড়াবো না, সবাই চোখ বন্ধ করেন, করছেন? করছি এই যে আপনারা এখনো করেন নাই, আমি দেখতেছি, এই যে এখনো করেন নাই, করেন করেন সবাই করেন, করছি এই যে এখনো করে নাই অনেকে, আপনি করলে হইতে পারে বাট এখনো অনেকে করে নাই, ঠিক আছে। ওকে, ধরেন না করলে আপনি বুঝবেন না, আমার কিছু করার নেই। এবার দেখেন, ধরেন আপনি চিন্তা করেন যে আপনি এখন একটা সমুদ্রের তীরে বসে আছেন, হঠাৎ করে আপনি বালির উপরে আঁকাআঁকি করতেছেন, সামনে থেকে পানি আসতেছে বারবার করে, আপনার পায়ের সাথে ধাক্কা লাগতেছে, আপনি এটা ফিড নিচ্ছেন, টুস করে একটা কাঁকড়া এসে আপনার পায়ের মধ্যে টাস করে একটা কামড় লাগাই দিল। এখন আপনি দেখেন, এই যে আমরা কাঁকড়া এসে কামড় লাগাই দিল এতটুকু পর্যন্ত বলছি, আপনারা সবাই কোনো না কোনো রঙের কাঁকড়া কি দেখেন নাই? আমি কি কাঁকড়া রং বলছি? না বলেন নাই, দেখছেন? মানে আপনারা কি আসলেই দেখছেন? সত্য কথা বলেন, কোন একটা দেখছি। কাঁকড়া কি দেখছেন? ছিল কালো কালো আচ্ছা কালো, কারো লাল ছিল না? জি, লাল ছিল। আচ্ছা, লাল ছিল। কারো হয়তো বা লাল ছিল, কারো হয়তো বা কালো ছিল, তাই না? ছিল তো, কিছু না কিছু তো ছিল নাকি? কিন্তু আমি কি বলছি এটা কোন কালারের কাঁকড়া ছিল? না, না, তো বন্ধ এটাই হচ্ছে ছিল। ভিজুয়ালাইজেশন, বুঝছেন এবার? তার মানে ভিজুয়ালাইজেশন হচ্ছে সেটা যেটার মাধ্যমে আপনি একটা টাইমকে বারবার আপনার চোখের সামনে মাথার মধ্যে ঘুরতে থাকবে, ঠিক আছে। তাহলে গান চার্ট হচ্ছে সেটা যেটার মাধ্যমে আপনার টাইম লাইনটা বারবার ঘুরতে থাকবে, এই বেশি দিন বাকি নাই, কাজ কদ্দূর, পরীক্ষা তো সামনে 2 মাস বাকি আছে, বুঝছেন? এই যে এখন এটা বলার সাথে সাথে মাথার মধ্যে ঘুরতেছে না যে উমা সেপ্টেম্বরে তো নাকি সেপ্টেম্বরের নাকি সেপ্টেম্বরের 7 তারিখে পরীক্ষা, সেপ্টেম্বর তাই না? 7 এখন এই যে সেপ্টেম্বরের 7 তারিখে পরীক্ষা, এটা বলার সাথে সাথে আপনাদের মাথার মধ্যে একটা রুটিন একটা
শখ চলে আসছে না মনের মধ্যে, চোখ বন্ধ করলে দেখবেন চলে আসছে। সিরিয়াল আপনি দেখতেছেন, প্রথম পরীক্ষা অ্যাসুরেন্স, পরের পরীক্ষা অ্যাকাউন্টিং, এটা আপনি দেখতেছেন তাই না? মানে আমরা তো অনেকেই দেখতেছি যে চোখ বন্ধ করছে সে দেখবে, যে করে নাই সে হয়তো দেখবে না, আবার কেউ চোখ খোলা রাখলেও দেখবে। তো এই ক্ষেত্রে এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন। তাইলে গান চার্টের মাধ্যমে টাইম লাইনটাকে ভিজুয়ালাইজ করা হয়। দ্যাট ডিসপ্লে দ্য স্টার্ট এন্ড এন্ড ডেট অফ টাস্ক ইন এ প্রজেক্ট, এটা ডিসপ্লে করে শুরুর ডেট শেষের তারিখ প্রজেক্টের ক্ষেত্রে। ওকে, ইট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ বার অ্যাক্রস, এটা একটা বার হিসেবে হইতে পারে অ্যাক্রস এ ক্যালেন্ডার অর টাইমলাইন, হেল্পিং টু ভিজুয়ালাইজ প্রজেক্ট শিডিউল অ্যান্ড টাস্ক ডিপেন্ডেন্সিস। ফাংশনালিটি কি বলছে? ইট হেল্পস প্রজেক্ট ম্যানেজার্স প্ল্যান টাস্ক, তাহলে এটা প্রজেক্ট ম্যানেজারকে সহায়তা করে কাজ করতে। মনিটর টাইমলাইন, প্ল্যান টাস্ক, মনিটর টাইমলাইন, ভিজুয়ালাইজ হাউ টাস্ক ওভারল্যাপ অর ডিপেন্ড অন ইচ আদার। কিভাবে একজনের কাছে আপনি কাজ ধরাই দিতে পারবেন। ধরেন এটা এমন হয় যে আপনার এখন কোন একটা কাজ করতেছেন, টাইমলাইনটা আপনার মাথার মধ্যে ঘুরতেছে, তখন এবার আপনি চিন্তা করেন রে এখন তো তাইলে আমি মনে করতে পারতাম না, আমি আরেকটার নিয়ে নি, ঠিক আছে আসো ভাই তুমিও একটু আদ্য। এখন এই সময় বাকিদেরকে নেয়ার কথা মাথায় আসে, ঠিক আছে, যে কার উপরে আপনি এই জিনিসটা বর্তাইতে পারেন, আর কিছু আরো কিছু মানে লোক হায়ার করা বা কোনো কারণে দায়িত্ব বর্তানো, এগুলো হয়। গান চার্ট আর ইউজফুল ফর ট্র্যাকিং প্রজেক্ট মাইলস্টোন এন্ড ডেডলাইন, এটা ইউজফুল হয় প্রজেক্ট মাইলস্টোন এবং ডেডলাইনটাকে ট্র্যাক করার জন্য। কিসের ভিত্তিতে? সময়ের ভিত্তিতে। কেমন? আচ্ছা, অ্যাডভান্টেজ আর লিমিটেশন আপনারা পড়ে নিয়েন, কেমন? এটা সহজ আছে, এটা বোঝানোর কিছু নেই। এবার আসেন কার্বন বোর্ড। এটা কি? এ কার্বন বোর্ড ইজ এ ভিজুয়াল টুল দ্যাট হেল্পস টিম ম্যানেজ ওয়ার্ক বাই ইন্ডিভিজুয়াল টাস্ক ইনটু কলাম দ্যাট রিপ্রেজেন্ট স্টেজ অফ দ্য ওয়ার্ক ফ্লো, যেটা কিনা একটা ওয়ার্ক ফ্লোর স্টেজটাকে রিপ্রেজেন্ট করে কলাম আকারে। এটা ভিজুয়াল টুল, মানে কোন জায়গায় এখন আপনি আছেন এটা আপনাকে দেখাবে, যে আমি এখন এই জায়গায় আছি এটা দেখাবে। এতক্ষণ হচ্ছে আপনাকে টাইম দেখাবে। আর এটা তো হচ্ছে আপনি ধরেন কয়েকটা হচ্ছে আপনি ধরেন কয়েকটা স্প্রিন্টের মতো করে কাজ ভাগ করছেন। এখন প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এখন আপনার চোখে বাস থাকবে আচ্ছা আমি তো এখনো 3 নাম্বার স্তরে আছি, আমার এখন আরো 2টা স্তর বাকি আছে। ধরেন আপনি এখানে 5টা স্তরে ভাগ করছেন, কেমন? সো এইভাবে করে আপনাকে দেখাবে। এটা হচ্ছে কার্বন বোর্ড। এরপরে এখানে বলছে অ্যালাউ টিম টু ভিজুয়ালাইজ দ্য ফ্লো অফ টাস্ক, প্রায়োরিটাইজ টাস্ক এন্ড ট্র্যাক দেয়ার প্রোগ্রেস। আপনি এখন কোন স্টেজে আছেন, কতটুক হয়েছে, কোন কাজে বেশি গুরুত্ব দিতে হইব, এগুলা দেখায়। এবার হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা কি করে? টাস্ক ম্যানেজমেন্ট টুল আর সফটওয়্যার প্ল্যাটফর্ম ডিজাইন। টাস্ক ম্যানেজমেন্ট টুল হচ্ছে একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম যেটা কিনা ডিজাইন করা হয়েছে অ্যাসাইন, ট্র্যাক এন্ড প্রায়োরিটাইজ ইন্ডিভিজুয়ালকে যেন কাজ অ্যাসাইন করা যায়, এন্ড টিম টাস্ক, এবং টিমকে মানে ইন্ডিভিজুয়াল এদেরকে যেন কাজ, এটা পুরোটা একসাথে লাগাই তারা। ডিজাইন টু অ্যাসাইন, এটা ইন্ডিভিজুয়াল এন্ড টিম টাস্ক দে, মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি কি করবে, তারপর হচ্ছে কোন গ্রুপে হলে কি করবে, কোন ব্যক্তি কি করবে, কাজগুলাকে আলাদা আলাদা করে দেখানো হয়। এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে। দে অফেন প্রোভাইড ফিচার লাইক টাস্ক ডিপেন্ডেন্সিস, ডেডলাইন, টিম কোলাবোরেশন। যেহেতু এখানে কে কোন কাজ করবে ওইটার দিকে ফোকাস করা হয়, তাই এখানে কে কার উপর ডিপেন্ডেন্ট, কে কোনটা করার পরে পরবর্তী স্টেজে কে করবে। ধরেন আমি একটা কাজ করার পরে আমি এক্স কে পরেরটা করতে দিব, তার মানে এক্স কার আমার উপর ডিপেন্ডেন্ট না, আমি এক্স এর উপর ডিপেন্ডেন্ট। এক্স আপনার উপর এক্স আমার উপর ডিপেন্ডেন্ট, কারণ আমি আগে কাজ করব, দেন হচ্ছে আমি এক্স কে করতে দিব। সো আমার কাজ করা ছাড়া এক্স করতে পারবে না। তাহলে এখানে না। ডিপেন্ডেন্সিস, কে কার উপর ডিপেন্ডেন্ট, ডেডলাইন কখন, টিম কোলাবোরেশন কে কার সাথে করবে, এগুলা দেখানো হয়। এবার আসেন ফাংশনালিটি। দিস টুলস সেন্ট্রালাইজ টাস্ক ম্যানেজমেন্ট, এটার মাধ্যমে টাস্ক ম্যানেজমেন্টটা সেন্ট্রালাইজ করে। প্রোভাইড রিয়েল টাইম আপডেট, যে কে কোন জায়গায় আছে, কত নাম্বার, মানে এখন আমার পরে কি এক্স কাজ করতেছে, এক্স এর পরে কি পি কিউ কাজ করবে, পি কিউর পরে জেড কাজ করবে, এখানে দেখা যাচ্ছে। এবং হেল্প উইথ প্রায়োরিটাইজিং ওয়ার্কলোড। এবার আমি যদি দেখি যে আমার এখানে কাজ বেশি জমে গেছে, তাহলে আমি কিছু কাজ এক্স কে অ্যাসাইন করে দিব, যে এক্স ধরেন এটা নোবেল সাহেব তো অনেক কাজ জমে গেছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি এক্স এর মানে নোবেল সাহেব থেকে কিছু কাজ আপনি আরো একটু টেনে নেন। এবার হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। এটাতে কি বলছে? লিমিটেশন অ্যাডভান্টেজ আপনারা বুঝবেন, নর্মাল জিনিস। হ্যাঁ, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট ইজ এ পারফরমেন্স মেজার টেকনিক
used to assess project progress by comparing the প্ল্যান প্রোগ্রেস, অর্থাৎ আপনার প্রজেক্ট প্রোগ্রেসের সাথে প্ল্যান প্রোগ্রেস কম্পেয়ার করার জন্য আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট ব্যবহৃত হয় উইথ অ্যাকচুয়াল প্রোগ্রেস। মানে আসলে কি হয়েছে আর কি চাইছিল এটাকে ডিরেক্ট কম্প্যারিজন করার জন্য আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট ব্যবহৃত হয়। আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট হেল্প ডিটারমাইন ইফ দ্য প্রজেক্ট ইজ অন ট্র্যাক। এটা ডিটারমাইন করে প্রজেক্ট ট্র্যাকে আছে কিনা কনসার্নিং বাজেট এন্ড শিডিউল, বাজেট এবং শিডিউলের প্রতি কনসার্ন রেখে। ইট ইউজেস ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ইউজ করে লাইক প্ল্যান ভ্যালু, যেটা কিনা প্ল্যান ভ্যালু, তারপর হচ্ছে আর্ন ভ্যালু, মানে আমি কতটুক প্ল্যান করছি এটা হচ্ছে আমার প্ল্যান ভ্যালু, আমি কতটুক শেষ অবধি পারছি এটা হচ্ছে আমার আর্ন ভ্যালু, আর এখানে আমার টোটাল কতটুকু পর্যন্ত খরচ হয়েছে এই জিনিসগুলো আর্ন করতে, সেটাকে বলা হয় অ্যাকচুয়াল কস্ট। প্ল্যান ভ্যালু হচ্ছে আমি অতটুকু করতে চাই, ডিজায়ার, আমার ডিজায়ার। আর্ন ভ্যালু হচ্ছে আমি কতটুকু করতে পারছি, আর করতে গিয়ে আমার যতটুকু খরচ হয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তাহলে তিনটা জিনিসকে ম্যাট্রিক্সের মাধ্যমে বের করে টু মেজার পারফরমেন্স মেজার করার জন্য। এরপরে আসেন এগুলা যেটা আমরা বললাম যে পরীক্ষার আগের দিন রাতের জন্য, এখানে এতক্ষণ যা পড়ছি সব এখানে সংক্ষেপে দিয়ে দিছি। এবার আসেন এতক্ষণ যেটা পড়ছিলাম এটা ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল, আর এরপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক। এবার আসেন টেকনিক কাকে বলে। আচ্ছা, টেকনিক বলার আগে একটু বলিনি, হ্যাঁ, তো আমাদের এখানে আজকে ক্লাস সম্পর্কে একটু ছোট্ট রিভিউ দেন, যেহেতু টেকনিক বললেই ক্লাস শেষ। কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো ছিল। ভালো। আচ্ছা, যিনি এখানে স্টুডেন্ট না উনিই বলেন, এখানে একজন আছে না এনরোল করেন নাই, সে কই আসেনি? আজকে দাদা আজকে আচ্ছা, কেমন লাগছে আপনার কাছে বলেন? এক কথায় যদি বলি অসাধারণ। আচ্ছা, পান দিতেছেন না তো? এখন বিষয়টা হচ্ছে যে দাদা আপনি নিজেই জানেন আপনি কেমন ক্লাস নেন, আপনি সবসময় জিনিসটা শুনতে শুনতে অভ্যস্ত। আমি অনেকগুলো ক্লাস দেখলাম, আমি কত 2 দিন ধরে করতেছি, আপনি প্রত্যেকটা ক্লাসই ভালো হয়। এখন এটার জন্য আদার্স কোনো বিশেষণ নাই আমার কাছে, সত্যি কথা বলতে গেলে। আচ্ছা ঠিক আছে, সবাই থ্যাংক এটাই ইউ। না বলবে। আমিও জানি আমি কেমন ক্লাস নেই, তাই একটু জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা দেখেন, আর যদি ক্লাস কোয়ালিটি খারাপ হতো তাহলে তো এটা এতটুকু অব্দি সাস্টেইনই করতো না, তাই না? আজকে আমাদের 9 নাম্বার ব্যাচ, এই অব্দি তো আশাই হইতো না, সেই কবেই বন্ধ হয়ে যেত, তাই না? সো জাস্ট তাও একটু আপনাদের ওপিনিয়ন বা রিভিউ জানা আর কি। তো রিভিউ জানা এই কারণে যারা এখানে এখনো এনরোল করে নাই তাদের থেকে, কারণ তাদের এখানে কোনো বায়াসনেস থাকবে না। আর বায়াসনেস মানে তো বুঝছি নাকি, হ্যাঁ দাদা। কি বলেন তো? আপনি তো মানে অ্যাকাউন্টিং আচ্ছা, ক্লাসে জিজ্ঞেস করছেন, কে যেন জিজ্ঞেস করছিল, আপনি? না আমি জিজ্ঞেস করিনি। আচ্ছা, বায়াসনেস মানে কি? ভাইরাস হচ্ছে কি অন্য একটা কোন একটা জিনিসের প্রতি পক্ষপাত রেখে কাজ করা আর কি, যে ওই জিনিসটার হ্যাঁ, প্রতি তো একটা এখন অন্য একটা এক্ষেত্রে কেন ডিসিশন রেখে। পক্ষপাত আপনার কাজ করবে না? মানে মানে আপনি এখানে ধরেন কোনো বায়াসনেস আছে নাকি নাই? না, নাই তো। নাই, কেন নাই? তার আপনি কারণ তো এখনো ভর্তি হন না, আপনি হইতেও পারেন নাও হইতে পারেন। এখন এক্স্যাক্টলি। আপনি যদি এখানে একটা ব্যাড রিভিউ দেন, তো এক্ষেত্রে আমি আপনাকে কিছুই করবো না। কেন করবো না? আপনি তো এখানে ভর্তি হনই নাই, আপনি থাকলে আছেন, না থাকলে পরে চলে যাবেন। সো ইট উইল বি ফুল আনবায়াসড রিভিউ অর ওপিনিয়ন, ঠিক আছে? দ্যাটস আপনাকে জিজ্ঞেস হ্যাঁ, করা। আচ্ছা বাই দ্য ওয়ে, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি কি আমাদের সাথে কোনো সাবজেক্টে থাকবেন? আমি হ্যাঁ, 7টাতেই থাকতে পারি। 7টাতেই থাকতে পারেন? ওরে বাবা, এই ব্যাচে কোনোটাতে থাকবেন? এই ব্যাচে 7টাতে থাকতে পারি, বললাম তো দাদা। ও আমি আচ্ছা 7টা ঠিক আছে, সাবজেক্ট আপনাকে একসাথে নিছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যে সবাই একটু পরে ম্যানেজমেন্ট ইনফরমেশন ক্লাসের জন্য ওয়েলকাম। এটা যদি হয় একটা ক্লাসের ছেলে, ওইটা হচ্ছে একটা ক্লাসের দাদু হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে ওই ক্লাসটা আরো ভালো হবে। আমি চেষ্টা করবো আরো ভালো নিতে, কজ আইটি একটা বোরিং যুক্ত সাবজেক্ট, তাও আমি চেষ্টা করি এটাতে একটু মজা অ্যাড করার, এই করা সেই করা, একটু মজা করার, কিন্তু ওইখানে মজা করার মতো টপিক আছে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে হচ্ছে আইটি ল ক্লাস, এগুলাতে ল ক্লাস দেখছিলেন লাস্ট ক্লাসে? হ্যাঁ দাদা, গতকালকে তো গেল। হ্যাঁ, ল ক্লাসে অনেক মজা গেছে না? প্রেম হ্যাঁ, প্রীতি বিয়ে শাদী এগুলো ছিল না? তো ওই যে আজকে এগুলা, তাই তো দাদা, আপনি আপনার সুইটেবল স্পটে টাচই করতে পারলেন না। আপনার যেখানে ভালো লাগে এক্সাম্পল দিতে, ওই পর্যন্ত তো যাইতেই পারবেন না আজকে। বুঝি নাই কি বলছেন। মানে বিষয়টা হচ্ছে আপনার এক্সাম্পলটা থাকে সাধারণত হচ্ছে কি বিয়ে রিলেটেড বা মেয়ে রিলেটেড, আজকে কিন্তু ওই ধরনের একটা এক্সাম্পল আসে নাই। না, ওইটা তো আজকে আসবে না, ইন্টারেক্টিভ কারণ ক্লাস আজকে গেল। টপিকটা আইটি না, ইনফরমেশন টেকনোলজি। ঠিক আজকে আছে, তো তবে বিষয়টা একটু অবাক করা। বডিতে বোঝালো। আজকে তো টপিক ছিল একদম মানে শরীর বৃত্তান্ত বিষয় নিয়ে। ওকে, আসুন আমরা এবার শেষ করে ফেলি। প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক,
আর যারা কিনা আমাদের সাথে জয়েন করতে চান তারা হচ্ছে অবশ্যই সকাল 11টার পরে এবং সন্ধ্যা 7টার আগে উপরে যে ইনফরমেশন টেকনোলজির পাশে ব্র্যাকেটে নাম্বারটা দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। ওকে, দেন আমরা টেকনিকে শুরু করে দিই। তো আমরা বলছিলাম যে টুল কি আর টেকনিক কি। টুল হচ্ছে ওজন মাপার মেশিন, আর টেকনিক হচ্ছে যেটার মাধ্যমে আমরা কি করি, আমরা হচ্ছে ওই কি আমাদের ওজন লক্ষ্যের মাপাটাকে দিকে যাই। অ্যাচিভ করি। ঠিক আছে, আমরা আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করি, এটা হচ্ছে আমার টেকনিক। তাহলে এবার আসেন টেকনিক কি, তাহলে মেথড, ক্রিটিক্যাল পথ মেথড। পথ মানে হচ্ছে পথ বা ওয়ে। তো ক্রিটিক্যাল পথ মেথড ইজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক। এটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক ইউজ টু আইডেন্টিফাই দ্য সিকোয়েন্স অফ ক্রিটিক্যাল টাস্ক। অর্থাৎ এটার মাধ্যমে ক্রিটিক্যাল টাস্ক কতটুকু অব্দি হয়েছে, কোনটার পরে কোনটা করবেন, এটা নির্ধারণ করা হয়। ক্রিটিক্যাল টাস্কের সিকোয়েন্স মানে আমি কি আগে এটা করব নাকি, ধরেন আমরা এই যে আপনাদেরকে বলি যে ভাইয়া, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমি সার্টিফিকেট লেভেলে কোনটা আগে ধরবো কোনটা পরে ধরবো, তখন আমি সবাইকে বলি যে ভাই আপনি প্রথমে অ্যাসুরেন্স, অ্যাকাউন্টিং, ল, আইটি ধরেন। এই 4টার মধ্যে কিছু হয়ে গেলে দেন হচ্ছে, বা আপনি যদি আরো সাবজেক্ট বাড়াইতে চান তাহলে বিজনেস ফাইন্যান্স ধরেন, আপনি যদি আর একটু বাড়াইতে চান তাহলে এমআই ধরেন, আর আপনি যদি একদম সব নিতে চান তাহলে তারপর ট্যাক্স ধরেন। তাহলে সিকোয়েন্সিয়াল ওয়েজ প্রথমে অ্যাসুরেন্স, অ্যাকাউন্টিং, এরপরে একদম শেষের দুইটা ল, আইটি, এরপরে হচ্ছে যে বিজনেস ফাইন্যান্স, এরপরে ম্যানেজমেন্ট ইনফরমেশন, এরপরে প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন। ঠিক আছে, তাইলে এখন আমি আমার কোনটার পরে কোনটা করবো একটা সিকোয়েন্স ঠিক করছি না। তো ক্রিটিক্যাল পথ মেথডের মধ্যে আমার যে ক্রিটিক্যাল জায়গাগুলো আছে, কোনটা আগে করব কোনটা পরে করব, এটা সিকোয়েন্স ডিফাইন করা হয় বা আইডেন্টিফাই করা হয়। এন্ড ডিটারমাইন দ্য শর্টেস্ট পসিবল কমপ্লিশন টাইম, এবং কত সময়ের মধ্যে দ্রুত করা যায়। তো আমরা কেন আগে ট্যাক্স নিতে বলি না, কেন বলি না, কজ আপনি যদি ট্যাক্স আগে নেন তাহলে হবে কি, আপনি ট্যাক্সে, ওই যে আমি একটা ক্লাসে বলছিলাম যে আমি একজনকে ওস্তাদ ডাকি, আমার সাথে একসাথে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে ছিল জাবেদিনে, নাম হচ্ছে মহিউদ্দিন। তো উনি কি করতো, মানে উনি প্রথমবার ট্যাক্স নিতে, আমি ওনার মানা করছি যে ভাই আপনি ট্যাক্স নিয়েন না। উনি নিছে। আমি বলছি যে ভাই ট্যাক্স প্রথমবার হওয়া অনেক ক্রিটিক্যাল, নাও হইতে পারে। তো উনি আরো এটা ইগোতে চলে গেছে যে ওমা আপনি আমাকে বলছেন যে আমি এটা হবে না প্রথমবার ট্যাক্স, আমি তো আরো বেশি করে নিব। ওকে, প্রথমবার হইলো না। এবার দ্বিতীয়বার উনি আবার, আমি বলছি ভাই অন্য কোনো সাবজেক্ট ধরেন, ট্যাক্সও নিছেন ভালো কথা, অন্য একটা ধরেন। উনি বলে যে না, ট্যাক্স এবার যেভাবে হোক আমাকে পাস করতে হবে। ওনার ওইবারও আসে না। আমি কিন্তু লেভেল ক্লিয়ার করে বসে আছি, অথচ আমি ওনার থেকে ট্যাক্স বুঝে ট্যাক্স পরীক্ষা দিচ্ছি, কারণ আমি জানি উনি প্রথমবার ট্যাক্স পুরা ধামা, মানে একদম পুরা কি বলবো, একদম মানে তামা করে ফেলছে যেটাকে বলে। আমি ওনার থেকে যখনই পড়তে যাইতাম ওনারা জিজ্ঞেস করতাম যে ভাই এটা কেমন হয়েছে, ভাই এটা বলেন তো, এটা কেমন হয়েছে, এটার পরে কি হয়েছে। আর সবচেয়ে সৌভাগ্যক্রমে আমরা দুইজন একই ম্যাচে ছিলাম তখন। তো আমি ওনাকে জিজ্ঞেস করতাম বারবার করে। তো এখন কেন এই কথাটা বলা, আপনি যদি কোনো কারণে কোনো একটা রং সাবজেক্টকে প্রথমে চুজ করেন, রং সাবজেক্ট না মানে বেশি ক্রিটিক্যাল সাবজেক্টে সিকুয়েন্সিয়ালি চুজ না করেন, তাহলে কি হবে, একটা সময় পরে আপনার ওইটা অনেক বেশি লেট হয়ে যাবে। তাইলে আপনার শর্টেস্ট পসিবল টাইমে কমপ্লিশন হবে না। তো আপনি যদি মোটামুটি যেগুলো আমি বলছি এভাবে করে করেন, আপনার দ্রুত পাস হবে। পাস হওয়ার পরে আপনি দেখবেন একটা এনার্জি লেভেল বুস্ট হইতেছে যে হ্যাঁ আই ক্যান ডু ইট, তখন আপনার অটোমেটিক পাস আসবে। ঠিক আছে, এবার দেখেন ফাংশনালিটিতে কি বলছে, সিপিএম আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল টাস্ক দ্যাট মাস্ট বি কমপ্লিটেড অন টাইম টু এনশিওর দ্য প্রজেক্ট ইজ ফিনিশড বাই ইটস ডেডলাইন। এটা ডেডলাইনের মধ্যে ফিনিশ করা হয়েছে, এটা এনশিওর করার জন্য। ইট হেল্পস প্রায়োরিটাইজ দিস ক্রিটিক্যাল টাস্কস ওভার নন ক্রিটিক্যাল ওয়ান্স। মানে এখানে ক্রিটিক্যাল টাস্ক নন ক্রিটিক্যাল টাস্কের মধ্যে ক্রিটিক্যালকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যে আমি ক্রিটিক্যাল গুলাকে আগে আইডেন্টিফাই করে ফেলি যে কোনটা কোনটা ক্রিটিক্যাল, এরপরে সিকোয়েন্স করি যে ওই ক্রিটিক্যালের মধ্যে কোনটা আমি আগে করব কোনটা আমি পরে করব। এবার হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এখানে কি বলছে, এই অ্যাডভান্টেজ লিমিটেশন এগুলো দেখি নিয়ে, এগুলো সহজ আছে। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, এখানে কি হচ্ছে, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ইজ এ হায়ারার্কিক্যাল ডিকম্পোজিশন। হায়ারার্কিক্যাল মানে কি, ওই যে আগে পরে, সবার উপরে কে, এরপরে কে, এরপরে কে, এগুলাকে হায়ারার্কিক্যাল বলে। অফ দ্য টোটাল প্রজেক্ট ওয়ার্ক ইনটু স্মলার ম্যানেজেবল কম্পোনেন্ট কল দ্য ওয়ার্ক প্যাকেজেস। তার মানে যখন আপনি ওই হায়ারার্কিক্যাল লাইনে প্রত্যেকটা প্রজেক্ট ওয়ার্কে ভাগ করবেন, এগুলাকে এক একটা ওয়ার্ক প্যাকেজেস বলবে। ফাংশনালিটি WBS মানে হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ডিভাইড দ্য প্রজেক্ট ইনটু এ স্মলার সেকশন which can be individually managed, tracked and completed। যেটা কিনা ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করা যায়, ট্র্যাক করা যায় অথবা কমপ্লিট করা যায়। ইট অ্যালাউজ প্রজেক্ট ম্যানেজার্স টু ডিফাইন দ্য ডেলিভারেবলস। এটা প্রজেক্ট ম্যানেজারকে অ্যালাউ করে যাতে করে সে ডেলিভারেবলটাকে ডিফাইন করতে পারে যে কোন অবস্থায় এটা আছে, এন্ড দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু কমপ্লিট দেন, এবং
কোন অবস্থায় আছে সেটা ডিফাইন করতে পারে সেটা, এবং সেই সাথে আর কতদূর কাজ করতে হবে এটাকে কমপ্লিট করার জন্য। এই নিয়ে আমাদের আজকের ইনফরমেশন টেকনোলজি ক্লাসের সমাপ্তি হচ্ছে। তো আমাদের যদি আর কোনো কিছু জানার থাকে আপনারা জানতে পারেন, তবে সকলের অনুমতি নিয়ে আমি আজকের রেকর্ডটা অফ করছি। দাদা একটু প্রথম দিকে আমি রেকর্ডটা অফ করি, হ্যাঁ জাস্ট একটু মিনিট। দাদা একটু ওয়াটারফলটা যে দাগাইতে পারিনি। আচ্ছা দিচ্ছি আমি।